আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমাদেরকে দেখছেন স্পষ্ট দেখতে পাচ্ছেন এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আমাকে একটু প্রথমে জানাবেন যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, অর্থাৎ আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, এবং আরেকটা বিষয় একটু এনশিওর করবেন যে আমাকে পুরোপুরি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। আমরা যদি একটু এনশিওর হই তাহলে ইনশাআল্লাহ আজকের টপ 150 যে এমসিকিউ ক্লাসটি আছে সেটা আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব। আপনি যখন রাগ করেন তখন আচ্ছা, শুরু হয় তাহলে ইনশাআল্লাহ আমরা একটু দেখবো, একটু জিজ্ঞেস আমাকে একটু বলবেন যে সম্পূর্ণ ক্লিয়ার আছে কিনা। আমরা অনেককে দেখতে পাচ্ছি আমাদের ক্লাসে ইতোমধ্যে প্রায় 2 শতাধিক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছেন। জানাবেন যে সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। থ্যাংক ইউ। জি, অনেকেই সালাম দিয়েছেন। সৈয়দ নূর আহমেদ সালাম দিয়েছেন, আদ্দিন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তাসনিম সালাম দিয়েছেন, রোহান সালাম দিয়েছেন, ফারিহা সালাম দিয়েছেন, আফজাল সালাম দিয়েছেন, নূর সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম সবাইকে একসাথে। বাংলাদেশের কোন জেলা থেকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এই বিষয়টা একটু এনশিওর করবেন। পাশাপাশি আরেকটা বিষয় একটু এনশিওর করবেন যে আপনি আপনার ফ্রেন্ডকে এই ক্লাসে মেনশন করেছেন কিনা এবং আপনি আপনার টাইমলাইনে ক্লাসটা শেয়ার করেছেন কিনা। যদি যদি ক্লাসে টাইমলাইনে শেয়ার করে থাকেন ক্লাসটি, তাহলে অবশ্যই একটু লিখবেন ডান। আমি একটু দেখতে চাচ্ছি। গুড, অনেকেই ফ্রেন্ডদেরকে মেনশন করছেন। স্বপ্না ফ্রেন্ডদেরকে মেনশন করেছে, কলি সালাম দিয়েছেন। গুড, চমৎকার, আলহামদুলিল্লাহ, স্পষ্ট শুনতে পাচ্ছি আর ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ, ওয়েল ডান। দেখি আমরা। ওয়ালাইকুম আসসালাম। টাঙ্গাইল সখীপুর থেকে যুক্ত হয়েছেন তাসরিফ আইমান। আইমান যুক্ত হয়েছে, গুড, চমৎকার। গাজীপুর থেকে যুক্ত হয়েছেন এক বন্ধু, জানিয়েছেন। আচ্ছা, গুড। ফিরোজ যুক্ত হয়েছেন আমাদের সাথে, ওয়েল ডান। যারা যারা যুক্ত হয়েছেন তারা একটু দ্রুত দ্রুত নিজের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দিবেন। এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে লিজামণি যুক্ত হয়েছেন আমাদের সাথে, ওয়েল ডান। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই দ্রুত ক্লাসটি নিজের টাইমলাইনে শেয়ার করবেন, ঠিক আছে? সেই প্রত্যাশা রাখছি। আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। রাত অনেক হয়ে গিয়েছে, দেরি করবো না, ক্লাস শুরু করবো। একটু খেয়াল করবেন, প্রথম প্রশ্ন খেয়াল করেন। বাংলা ব্যাকরণ সংক্রান্ত আজকে আলোচনা হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোন দুটি বর্ণের উচ্চারণ একই? এখানে কোন দুটো বর্ণের উচ্চারণ প্রায় একই? একটু খেয়াল করতে হবে। 1 নম্বর অপশনে আছে, এখানে অপশন একে আছে কি, একটু দেখুন। অপশন একে আছে হচ্ছে স এবং স। এই দুটোর উচ্চারণ কি আসলে সবসময় এক হয়? না। আমি দেখুন একটা শব্দ লিখলাম সালাম। শব্দটা কি লিখছি বলুন তো? সালাম। এখানে কিন্তু উচ্চারণটা কার মতো হয়েছে? সয়ের মতো হয়েছে। তার মানে সয়ের মতো সবসময় উচ্চারণটা হয় না। বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন আশা করি। এরপর আরেকটা হচ্ছে খ। এই খয়ে একটু খেয়াল করব আমরা। এই ইওটা যে আছে না, ইওর উচ্চারণটা কিন্তু সবসময় নয়ের মতো হয় না। খেয়াল করবেন, আমি লিখলাম মি আ। কি লিখলাম বলুন তো? মি আ। তখন এর উচ্চারণ কি হলো? ময়ূরশিকার অন্তস্থ চন্দ্রবিন্দু। অর্থাৎ এই ইও যে আছে, ইওর উচ্চারণ একটা নয়ের মতো হয়, এটা ঠিক আছে, কিন্তু এর উচ্চারণ আবার অন্তস্থর মতো হয়, অর্থাৎ দুটো একই রকম উচ্চারণ যে হয় এরকমটা না। এখানে একটু খেয়াল করবেন, এখানে এই যে হসন্ত বিসর্গ যে আছে না, এই বিসর্গের উচ্চারণ হ হয়, এটা ট্রু। তার মানে সবসময় কি এটার উচ্চারণ হ হয়? না। আপনি একটু খেয়াল করেন, আমি একটা লিখলাম শব্দ দুঃখ। কি লিখলাম বলুন তো? দুঃখ। এটার উচ্চারণটা কি? দুঃখ। এখানে কি বিসর্গের উচ্চারণ হয়ের মতো হয়েছে? না, হয়নি। তার মানে এটা হয়ের মতো, দুইটা, এই দুটা বর্ণ অর্থাৎ বিসর্গ এবং হ দুটো একই রকম উচ্চারণ হতে পারে না। ক যেটা আছে, দন্তস্ব এবং তালবস্য, এই দুটো একই রকম উচ্চারণ হতে পারে না। গুড, চমৎকার। আর অনেকে আনসার করে ফেলেছেন খ, ইও এবং ন, এই দুটো একই রকম উচ্চারণ হতে পারে না। কিন্তু এখানে কি আছে বলুন তো? ঘ। এই ঘয়ের ক্ষেত্রে কি আছে? ত এবং খণ্ড ত। মনে রাখবেন, খণ্ড ত যেটা আছে না, এটা হচ্ছে তয়ের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ তয়ের নিচে হসন্ত দিলে যে উচ্চারণটা হয় সেটাই খণ্ড ত। কথা কি ক্লিয়ার? ওয়েল ডান, ওয়েল ডান, মার্শাল্লাহ। গুড। আমি অনেককেই দেখতে পাচ্ছি যে ক্লাসে যুক্ত হয়ে আছেন, ওয়েল ডান। যারা যুক্ত হয়েছেন তারা নিজের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করবেন। আর কোশ্চেনগুলো দ্রুত আনসার করতে হবে, হ্যাঁ, একটু দ্রুত আনসার করতে হবে, দেরি করে আনসার করা যাবে না।
গুড। যে যেখান থেকে আমি একটু কিছু গ্রুপে ক্লাসটা দিয়ে দিচ্ছি, আপনারাও কিছু গ্রুপ যারা আছে, যার যে বিভিন্ন গ্রুপগুলো আছে সেই গ্রুপে ক্লাসগুলো দিয়ে দেন, তাতে অনেকেই আপনাদের সাথে ক্লাসটায় অ্যাটেন্ড করতে পারবে। ক্লাসটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যত গ্রুপ আছে সব গ্রুপে শেয়ার করে দেন। আমি একটু শেয়ার করছি আপনাদেরকে, একটু 1 মিনিট সময় নিচ্ছি, আপনারাও শেয়ার করে দেন নিজেদের গ্রুপে। গুড, মাশাল্লাহ। অনেকেই যুক্ত নিজেদের বিভিন্ন গ্রুপে ক্লাসটা শেয়ার করেছেন, ধন্যবাদের জন্য। আচ্ছা, গুড। এবার আমরা একটু ক্লাসটা কন্টিনিউ করব। আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর সবাই বুঝতে পেরেছেন কিনা আমরা একটু খেয়াল করবেন। 1 নম্বর প্রশ্ন, মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, একটু গরম চা খেয়ে নেন। আচ্ছা আরিফ, ধন্যবাদ। আরিফ বাংলাদেশে একজন জনপ্রিয় শিক্ষক, সে ইংরেজি পড়ায়, আমাদের এখানে কোশ্চেন করেছে আমার ভাই। আহ্বান শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? দেখবো কে কে আনসার করতে পারেন আহ্বান শব্দের, এবং আমার উচ্চারণটা খেয়াল করবেন, তাহলে আপনি সহজে বুঝবেন যে আহ্বান শব্দের প্রমিত উচ্চারণ কোনটি। আচ্ছা দেখেন, এখানে উচ্চারণটা কি আছে? আহ্বান। আমরা একটু যেই কটা প্রশ্ন আনসার করব আজকে, আজকে 50টা প্রশ্ন পড়লো, 50টা প্রশ্ন ব্যাখ্যা সহ পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? একটু খেয়াল করবেন, হয় বফলা যে আছে না, এর উচ্চারণ হচ্ছে দুটো, একটা হচ্ছে ওভ, হয় বফলার আরেকটা উচ্চারণ হচ্ছে উভ। খেয়াল করতে হবে কখন ওভ হবে আর কখন উভ হবে। ওভ হবে যখন তার পূর্বে, হয় বা ফলার পূর্বে অ বা আ যুক্ত হয়। যখন অ বা আ যুক্ত হবে তখন হয় বা ফলার উচ্চারণটা কি হবে? ওভ হবে। এবার একটু খেয়াল করুন, এখানে হয় বা ফলা আছে, তার পূর্বে কি আছে? আ আছে, তাই হয় বা ফলার উচ্চারণটা কি হবে? ওভ। এবার দেখুন তো, হয় বা ফলার উচ্চারণ ওভ কোথায়? এখানে উব আছে, এখানে হচ্ছে ওব আছে, তাহলে আনসারটা কি হবে? খ। এই আনসারগুলো ভুল হবে। সবাই বুঝতে পেরেছেন? গুড, চমৎকার। অনেকে কিন্তু খুব চমৎকারভাবে আনসার করতেছেন। ওয়েল ডান, ওয়েল ডান, মাশাআল্লাহ। ক্লাসে ক্লাসে ইতোমধ্যে আপনার প্রায় 6 শতাধিক শিক্ষার্থী যুক্ত হয়েছেন। আপনারা যারা যুক্ত হয়েছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই ক্লাসটা নিজের টাইমলাইনে শেয়ার করে দিবেন। অবশ্যই নিজের টাইমলাইনে শেয়ার করে দিবেন ক্লাসটা। আচ্ছা, এর পরের প্রশ্ন খেয়াল করেন, 3 নম্বর প্রশ্ন। অভিব্যক্তি শব্দটি যে আছে, অভিব্যক্তি শব্দটির যথাযথ উচ্চারণ কোনটি? দেখি কে বলতে পারে অভিব্যক্তি শব্দটির যথাযথ উচ্চারণ কোনটি। আচ্ছা, আমি একটু উচ্চারণটা লেখার চেষ্টা করি। এখানে কি আছে বলুন তো? ও ভি। এটার উচ্চারণটা আগে একটু খেয়াল করব। অয়ের পরের বর্ণে রস্য ই থাকলে অয়ের উচ্চারণ কি হয়ে যায়? ও হয়ে যায়, তখন এটা উচ্চারণ কি হবে? অভি। কথা কি ক্লিয়ার? এইটুকু আমরা বুঝতে পেরেছি। এবার এইটুকুর উচ্চারণ খেয়াল করুন। ব্যাপ্তি শব্দের মধ্যে বয়জফলা আকার আছে, আমি বয়জফলা আকারই দিব। আর এখানে যেহেতু যুক্ত বর্ণ আছে, উচ্চারণের সময় যুক্ত বর্ণগুলো আলাদাভাবে লিখতে হয় হসন দিয়ে। দেখেন, ব্যাপ্তি। এবার একটু খেয়াল করুন তো, অভিব্যাপ্তি, এই শব্দটার উচ্চারণ কারেক্ট কোথায় আছে? অভি কোথায় কোথায় আছে? এখানে অভি নাই, এখানে অভি নাই, এখানে অভি নাই, অভি এটার মধ্যে আছে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে যে উচ্চারণের সময় যুক্ত বর্ণকে আলাদা করে দেয় নাই, যেহেতু অপশনে দেয় নাই তাই আমার কোনো কথা নেই, কিন্তু কথা হচ্ছে যদি অপশনে থাকতো আলাদা করে দেয়া এইভাবে ব্যাপ্তি, তাহলে সঠিক উচ্চারণ কিন্তু এইটা হতো। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে লিখবেন ইয়েস, বুঝে থাকলে লিখবেন ইয়েস। 4 নম্বর প্রশ্ন একটু খেয়াল করেন, ঐতিহ্য শব্দের প্রমিত উচ্চারণ হচ্ছে নিচের কোনটি? সবাই একটু দেখবো কারা কারা এই শব্দটা শুদ্ধ উচ্চারণ করতে পারেন। আপনি আপনাদেরকে একটা অংশ লিখে দিচ্ছি। ওই যে আছে না, ওয়ের উচ্চারণ হচ্ছে এইটা, আর এখানে যে ঝয়যুক্ত জফলা আছে, হযুক্ত জফলার উচ্চারণ হচ্ছে জ হসন্ত যোগ ঝ। দেখি, গুড, ডান। ওয়েল ডান, ওয়েল ডান। আচ্ছা, যারা আনসার করতেছেন, অনেকে ভুল আনসার করতেছেন, ভুল সিস্টেমে, মানে অনেকে লিখতেছেন আনসার গ, আনসার ও। আমি বুঝবো কিভাবে এই গ কত নম্বর প্রশ্নের আনসার? এটা বোঝার কোনো ওয়ে আছে? নাই।
এই জন্য আপনাকে স্মার্টলি আনসার করতে হবে। স্মার্টলি আনসার করার পদ্ধতি কি বলুন তো? স্মার্টলি আনসার করার পদ্ধতি হচ্ছে আপনি লিখবেন প্রশ্ন নাম্বার আগে। যেমন এটা কত নম্বর প্রশ্ন? 4 নাম্বার প্রশ্ন। আপনার কাছে আনসার মনে হচ্ছে গ, আপনি লিখবেন গ। আপনার কাছে আনসার মনে হচ্ছে খ, আপনি আনসার লিখবেন ঘ। আগে 4 নাম্বার লিখতে হবে, 4 ঘ 4 খ। কথা কি ক্লিয়ার? আচ্ছা গুড। দেখি এবার আপনি দেখি এই দুইটা কোথায় আছে, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। ওই কোথায় আছে? এখানে ওই আছে। আচ্ছা গুড গুড গুড। ঐতিহ্য। আচ্ছা এখানে একটু খেয়াল করতে হবে, এই শব্দটার সঠিক উচ্চারণটা এখানে কিন্তু দেয়া নেই। খেয়াল করছেন কিনা? এখানে সঠিক উচ্চারণটা যদি হতো তাহলে ঝয় ওকার হতো। এটার মধ্যে এটা আনসারটা নাই, এটার মধ্যে আনসারটা নেই, এটার মধ্যে আনসারটা নেই, এটার মধ্যে কিন্তু পুরো আনসারটা নেই। সঠিক উচ্চারণটা হবে ঐতিহ্য, ঝ ওকার ঝ, ঐতিহ্য। এটাই ছিল সঠিক উত্তরটা আর কি। যাই হোক, যারা লিখছেন সবাইকে ধন্যবাদ। এরপরে প্রশ্ন আমরা একটু দেখবো 4 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন। শ্রাবণ শব্দের সঠিক উচ্চারণ কোনটি? চমৎকার কিছু শব্দ খেয়াল করছেন। যতগুলো শব্দ এখানে দেয়া আছে প্রায় সবগুলো শব্দই বিশ্ববিদ্যালয়ে আসার উপযোগী শব্দ। প্রায় সবগুলো শব্দই বিশ্ববিদ্যালয়ে আসার উপযোগী শব্দ। থ্যাংক ইউ। লিখছেন শ্রাবণ শব্দটার সঠিক উচ্চারণ কোনটি? হ্যাঁ হ্যাঁ, ভুল আছিল। গুড। অনেকে হাতে লিখে ফেলছেন যে কোনটা সঠিক আনসার হবে। ওয়েল ডান। যারা লিখতে পেরেছেন সবার জন্য অনেক শুভকামনা। ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান। যারা লিখছেন ধন্যবাদ। এবার একটু খেয়াল করবেন, এই শ্রাবণ শব্দটা যে আছে না, এখানে একটু দেখবেন শ্রাবণ শব্দটা ভালো করে বুঝেন। এই শ্রাবণ শব্দটায় আমরা জানি শয়ের উচ্চারণ কয়টা? তালব্য শ, দন্তস্ব, মূর্ধন্য স। এই সবগুলো উচ্চারণ তালব্য শয়ের মতো হবে সব সময়। কিন্তু মনে রাখতে হবে এগুলোর উচ্চারণ যদি আবার ছয়ের মতো হয় তখন সেক্ষেত্রে তালব্য স না হয়ে দন্তস্ব হবে। তাহলে উচ্চারণটা কোনটা হয় বলুন তো? উচ্চারণটা হবে এইটা। এটা দন্তস্ব ছিল মূলত। স্ত্রা, স্বরফলা আকার, বউকার ব, মূর্ধন্য থাকলে উচ্চারণের সময় দন্তন্য হয়ে যায়। এটা হচ্ছে সঠিক আনসার। দেখি কারা কারা করতে পেরেছেন। গুড। শ্রাবণ, ওয়েল ডান ওয়েল ডান, মাশাআল্লাহ। যেহেতু এখানে শ্রাবণের মধ্যে শয়ের উচ্চারণ কার মতো হয়েছে? ছয়ের মতো হয়েছে, তাই এক্ষেত্রে তালব্য স না হয়ে দন্ত স হবে। সবাই 6 নম্বর প্রশ্নের আনসার লিখবেন। অদ্য শব্দের সঠিক উচ্চারণ কোনটি? সবাই একটু লেখেন। সবাই একটু লেখেন, সবাই দ্রুত দ্রুত। আচ্ছা ডান, সবার এটা হয়েছে। দেখেন আমি একটু খেয়াল করব, অদ্যর মধ্যে অয়ে কি আছে বলুন তো? অয়ের পরের বর্ণে জফলা আছে, তাই অয়ের উচ্চারণটা কি হবে? ও হবে। ক্লিয়ার? আর জফলা যেই বর্ণের সাথে থাকে সেই বর্ণটা দ্বিত্ব হয়, এবং যেহেতু শব্দের শেষে অ আছে তাই তার উচ্চারণটা কি হবে? অদ্য। এটা হচ্ছে সঠিক উচ্চারণ। দেখি কারা কারা পারছেন অদ্য শব্দের সঠিক উচ্চারণ লিখতে। গুড। ওয়েল ডান, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, অদ্য। গুড, চমৎকার। অনেকে পেরে ফেলছেন, ধন্যবাদ যারা পারছেন সবার জন্য। এবার একটু খেয়াল করবেন, রশ্মি, একটা শব্দ ছিল রশ্মি। রশ্মি শব্দের কোন উচ্চারণটি? রশ্মি শব্দের উচ্চারণ কোনটি? আচ্ছা আমরা একটু খেয়াল করব, এই রশ্মি শব্দটা যে আছে এখানে মনে রাখতে হবে র আছে, যেহেতু র এর পরের বর্ণে মনে রাখবেন র আছে, র এর পরের বর্ণে রস্য ই আছে, তাই র এর শেষে কি আছে? অ আছে। এই অ এর উচ্চারণটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে, ও। এবং স কয়টা হবে? দুইটা হবে। রস, শয়রসিকার সি, এবং এখানে একটা চন্দ্রবিন্দু হবে, রশ্মি। এটা হচ্ছে সঠিক উচ্চারণ। কেন? মনে রাখবেন মফলা যদি শব্দের মাঝে বা শেষ বর্ণে আসে তাহলে যেই বর্ণের সাথে আসছে সেই বর্ণটা দ্বিত্ব হবে, এটা হচ্ছে একটা কথা, এবং চন্দ্রবিন্দু হবে। তাহলে কয়টা জিনিস হবে? দুইটা। আমরা শটাকে দ্বিত্ব বানিয়েছি এবং চন্দ্রবিন্দু বানিয়েছি। সবাই কি লিখছো? গুড। দেখো সবাই একটু। আচ্ছা একটু টাইপিংয়ে মিস্টেক আছে, দুই একটা শব্দ একটু খেয়াল করবো পরেরটা। 8 নাম্বার, শুদ্ধ বানান কোনটি? এখানে সবাই একটু লেখো, শুদ্ধ বানান কোনটি?
দ্রুত লেখো শুদ্ধ বানান কোনটি এখানে, দেখি কারা কারা পারে। একটু চমৎকার একটা বানান দেওয়া আছে এখানে, এবং এই বানানের আলোকে অনেকগুলো শব্দ শুদ্ধ করা যাবে ইনশাআল্লাহ। সবাই একটু দেখো এই বানানের আলোকে। দ্রুত দ্রুত। আচ্ছা, ওয়েল ডান। সবাই মোটামুটি অনেকেই পারছো দেখছি। এখানে একটা চমৎকার রুলস আছে, একটা বানান থেকে একটু মনে রাখবেন, আমরা সবগুলো শব্দের বানান শিখে ফেলবো। ধন্যবাদ। আচ্ছা, আমরা মনে রাখবা, একটু খেয়াল করতে হবে, অ বা আ। একটু দেখো, অ বা আ, সবাই একটু খেয়াল করবেন। অ বা আয়ের পরে সাধারণত দন্ত স হয়। অ বা আয়ের পরে সাধারণত কি হয়? দন্ত স হয়। কিন্তু অ বা আ যদি না থাকে, তাহলে তারপরে সাধারণত কি হবে? মূর্ধন্য স হবে। একটু খেয়াল করুন সবাই, এখানে একটু খেয়াল করুন তো ভাই। আমি এখানে লিখলাম, কি লিখছি দেখুন, আমরা এই অপশনটা দেখি। র আছে, কি আছে এখানে? র। রয়ের শেষে কি আছে? অ আছে। তাই অ এর পরের বর্ণে যে শটা আছে, সেটা কোন স হওয়ার কথা ছিল? দন্ত স। কিন্তু তিরস্কারে এখানে দেয়া আছে কি? মূর্ধন্য স। খেয়াল করছেন? এখানে এর পূর্ববর্ণে কি আছে? রস্যই আছে। তাই এটা দন্ত স দেওয়া যাবে না, এটা হবে মূর্ধন্য স। তাহলে এটা কি হবে? বিষ্কার। এটা হবে বিষ্কার, এটা। আচ্ছা, আর এখানে একটু খেয়াল করতে হবে, অ আছে, অ না সরি, রস্যই আছে, রস্যই পরের বর্ণে স আছে। তাহলে এই শটাও কি হবে? মূর্ধন্য স হবে। কিছুতেই এটা দন্তস্ব দেয়া যাবে না। এবার একটু খেয়াল করুন, ক। এখানে কিন্তু আগের বর্ণে কি আছে? র। র এর সাথে কিন্তু কি আছে? অ আছে। আর অ এর পরের বর্ণে সে যে স যুক্ত হবে, সেই সটা দন্ত স হবে। তখন উচ্চারণটা কি হবে? পুরস্কার। এটা হবে এটা সঠিক আনসার। তাহলে অপশন কোনটা? অপশন এক। গুড, চমৎকার। আচ্ছা, গুড, থ্যাংক ইউ, ওয়েল ডান। সবাই পারছো। এরপর একটু খেয়াল করবা, 9 নম্বর প্রশ্ন, কোন বানানটি সঠিক? দেখি কে বলতে পারে কোন বানানটি এখানে সঠিক আছে। ওয়েল ডান। আমাদের ক্লাসে ইতোমধ্যে প্রায় 650 শিক্ষার্থী আছেন। যারা যুক্ত আছেন, নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে আসেন। এত গুরুত্বপূর্ণ একটি ক্লাস মিস করার দরকার নাই। হ্যাঁ, ফ্রিতে দিচ্ছি আমরা। কি আছে বলুন তো, কোন বানানটি এখানে সঠিক? এখানে মনে রাখতে হবে, কাঙ্ক্ষ শব্দটা যে আছে, এটার মূল বানানে খ না, খিও আছে। খেয়াল করবে বিষয়টা, কাঙ্ক্ষ বা কাঙ্ক্ষা। তাই এখান থেকে শব্দটা আসলে কি হবে? আকাঙ্ক্ষা, অনাকাঙ্ক্ষিত, কাঙ্ক্ষিত। এই শব্দগুলোর উচ্চারণ সবাই লেখেন, আকাঙ্ক্ষা, অনাকাঙ্ক্ষিত, কাঙ্ক্ষিত। তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখানে কি দেয়া আছে? খ। খ দেয়া থাকলে আর আনসারটা হবে না। প্রতিযোগিতা, মনে রাখবেন, একটু খেয়াল করুন, প্রতিযোগ, এখানে মূল শব্দ কি ছিল বলুন তো? প্রতিযোগ যোগ ইন, তাই না? এই ইন যুক্ত হওয়ার পরে শব্দটা কি হয়েছে? প্রতিযোগী, এটা হয়েছে, তাই না? মনে রাখবেন, এই যে দীর্ঘইকার, ইন প্রত্যয়ের দীর্ঘইকার, এই দীর্ঘইকারের পরে যদি কোনো তা আসে, তখন এই দীর্ঘইকারটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? রস্বইকার হয়ে যায়। তখন শব্দের সঠিক বানানটা কি হবে? প্রতিযোগিতা। এটা হবে এটার সঠিক বানান। এটা কি সঠিক আছে এখানে? ভুল, এটা ভুল। আমরা দেখব পরিণয়, একটু খেয়াল করতে হবে। পরিণয় শব্দটা যে আছে, এই শব্দটা কিছুতেই মনে রাখতে হবে, পরিণয় শব্দটা যে আছে, এটার বানানে মূর্ধন্য দেয়া যাবে না। তাহলে সঠিক কি আছে এখানে? গ। কেন সঠিক? মনে রাখতে হবে, মুমূর্ষ বানানে শেষটা এবং প্রথমটা হ্রস্ব উকার, আর মাঝেরটা দীর্ঘ উকার হয়। এটা ক্লিয়ার থাকতে হবে সবাইকে। শেষটা এবং প্রথমটা হ্রস্ব উকার, মাঝেরটা কি হয় বলুন তো? দীর্ঘ উকার হয়। ওয়েল ডান, গুড। অনেকে আনসার করছেন, ভালো লাগছে বিষয়টা। 10 নম্বর, কোন বানানটি শুদ্ধ? স্বায়ত্ত শাসন। এখানে একটা বিষয় আছে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। স্বায়ত্ত শাসন যে আছে, এখানে আপনাকে সঠিক বানানটা মাথায় রাখতে হবে, আয়ত্ত। আপনি আগে একটু বলেন তো, আয়ত্ত বানানে এইটা কারেক্ট কিনা? কারেক্ট, আয়ত্ত। আয়ত্ত বানানে তো বফলা নাই, আয়ত্তাধীন আমরা বলি না? আচ্ছা, তার মানে এখানে যেটা বফলা আছে এই ততয়ে, সেটা বাদ, এটা বাদ, এই দুটো আগে বাদ গেছে।
এরপর আরেকটা বিষয় হলো স্বায়ত্ত মানে হচ্ছে নিজের আয়ত্তে থাকা, শয় বফলা থাকতে হবে। শয় বফলা এখানে নাই, এটা বাদ, ঠিক আছে। আর এখানে স্বায়ত্ত আজগুর চমৎকার। এখানে শয় বফলা আছে, ত দুটা ত আছে, কোনো বফলা নেই। আর এখানে যে আছে স্বায়ত্ত শাসন, আচ্ছা এখানে আবার জফলা দেয়া আছে, তাই এটার আনসারটা হবে না। তাহলে কারেক্ট কি হবে? ক, স্বায়ত্ত শাসন, স্বযোগ আয়ত্ত যোগ শাসন। গুড, চমৎকার চমৎকার চমৎকার, সবাই আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। ও নাম্বার আনসার হবে না, ও নাম্বার আনসার ভুল, ও নাম্বার আনসার ভুল। একটা প্রশ্ন দেখবেন পরে, কোন বানানটি সঠিক, দেখি কে লিখতে পারেন এখানে কোন বানানটি সঠিক, দ্রুত করতে হবে, ঠিক আছে। মনে রাখতে হবে জিবি বানানে উভয়টা দীর্ঘইকার, তাহলে যেখানে উভয়টা দীর্ঘইকার নেই সেটা বাদ, সেটা বাদ, সেটা বাদ। এখন বাকি আছে কয়টা? দুইটা বাকি আছে। আবার একটু মনে রাখতে হবে ক্ষীয় যে আছে না, ক্ষীয়র পরে যদি কোনো ন যুক্ত হয় সেই ন মূর্ধন্য ন হয়। এবার বলেন মূর্ধন্য এখানে আছে না, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। আনসার কোনটা? আনসার হচ্ছে খ। সবাই খেয়াল করছেন? আনসার কোনটা বলুন তো? আনসার হচ্ছে খ, চমৎকার। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, একটু খেয়াল করেন এরপরে যেটা আছে 11 নম্বর তো গেল, 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন আছে নিচের কোন বানানটি শুদ্ধ। আমরা দেখব কে কে লিখতে পেরেছেন কোন বানানটি শুদ্ধ। আচ্ছা, গুড। আচ্ছা, খেয়াল করছেন এখানে প্রশ্ন শুদ্ধ নয়, কোন বানানটি শুদ্ধ নয়। তার মানে এখানে মনে রাখতে হবে অধিকাংশ বানানই এখানে শুদ্ধ আছে, একটা বানান শুধু ভুল আছে। কি ভুল আছে বলুন তো? মুখস্থ, মুখস্থ। একটু খেয়াল রাখতে হবে শয় থ আমরা কখন দেব। এটা হচ্ছে শয় থ, আর এটা হচ্ছে শয় ত। দন্ত সযুক্ত ত, দন্ত সযুক্ত থ, এ দুটো ব্যবহারের মধ্যে একটা চমৎকার বিষয় আছে। চমৎকার বিষয় হচ্ছে মনে রাখবেন এর আগের বর্ণ যদি স্পষ্ট হয়, আলাদা একটা শব্দ হয়। যেমন একটু খেয়াল করেন, আমি একটা শব্দ লিখলাম হচ্ছে গৃহ, একটা আলাদা শব্দ কিনা, সুতরাং গৃহর সাথে দন্ত শয়থ হবে। কিন্তু আমি লিখলাম আশ্ব, দেখুন তো আশ্ব, এটার কি কোনো অর্থ আছে? স্পষ্ট শব্দ না, তাহলে এখানে আমরা কি দেব? ক্লিয়ার। আমি লিখলাম গ্রহস্থ, কোনটা হবে বলুন তো? গ্রহস্থ, দেখবেন ভালো করে। আচ্ছা, এরপরেরটা খেয়াল করবো আমরা 13 নম্বর প্রশ্ন। কোনটা বলুন তো? 13 নম্বর প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা, পিপিলিকা, এই যে একটা রুলস আছে না, বিভীষিকা পিপিলিকা, এই রুলসের অন্তর্ভুক্ত হয়ে কিন্তু এখানে বানানটা খেয়াল করতে হবে। কি বলুন তো? রস্যই, এরপরে দীর্ঘই, এরপরে কি আছে বলুন তো? আবার রস্যই, এই একটা রুলস আছে, রস্যই দীর্ঘই, এরপরে কি আছে? আবার রস্যই। তাহলে বলুন তো এখানে কোনটা আছে? বিভীষিকা, এই রুলস অনুযায়ী এখানে তো রস্যই রস্যই আছে, দীর্ঘই রস্যই আছে, কাটা। এখানে কি আছে? রস্যই দীর্ঘই রস্যই। গুড, এটা ঠিক আছে। আনসার কি হবে? খ, আর এটা ভুল। ডান ডান ডান। সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? ওয়েল ডান, ওয়েল ডান। তারপরে এটুকু সবাই ক্লিয়ার, তাই না? এর পরে প্রশ্ন আমরা দেখবো, পরের প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কি আছে? 14 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বানানটি শুদ্ধ নয়? ঋণগ্রস্ত, ঋণ গ্রহণ, ভীষণ, ভূষণ, আসন, অনশন। দেখি কারা কারা বলতে পারেন এখানে কোন বানানটি সঠিক নয়, দ্রুত। ওয়েল ডান, ওয়েল ডান। সবাই একটু লিখবেন দ্রুত। 14। আচ্ছা, 14 নম্বরটা একটু খেয়াল করতে হবে কোন বানানটি সঠিক নয়, এই প্রশ্নটি একটু খেয়াল করুন। এখানে ঋণ গ্রহণ শুদ্ধ নয়, তার মানে অশুদ্ধ। কোন বানানটি কি বলুন তো? অশুদ্ধ। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বেশি আসে, কারণ প্রথম শব্দটা দেখলে আমরা সেটাই মাথার মধ্যে ক্যাচ করে ফেলি। এই জন্য পুরো প্রশ্ন পড়তে হবে, সব উত্তর পড়তে হবে। ভীষণ বানানে মূর্ধন্য ন নাই, ঠিক আছে? খেয়াল করছেন? ভীষণ বানানে মূর্ধন্য আছে, তার মানে এটা সঠিক, তাই এটা কারেক্ট আনসার হবে না। ঋণ গ্রহণ, ঋণ বানানে মূর্ধন্য, গ্রহণ বানানে মূর্ধন্য, এটাও বানানটা সঠিক, তাই এটাও কি হবে? ভুল আনসার হবে। ভূষণ বানানে দীর্ঘ উকার, ভূষণ মানে কি বলুন তো? দীর্ঘ উকার, তাই না? কিন্তু এখানে দেয়া আছে কি? হ্রস্ব উকার। আসন বানান ঠিক আছে, তাই এটা কারেক্ট।
ভুল আনসার হবে। অনশন বানান ঠিক আছে, এটা ভুল আনসার হবে। মানে যেগুলো এখানে সঠিক সেই আনসারটা ভুল, যে আনসারটা ভুল সেটা হলো সঠিক। তার মানে এই 5টা বানানের মধ্যে এগুলো এগুলো সবগুলো বানান সঠিক, কিন্তু এই বানানটা ভুল, তাই আনসার এটা হবে ভূষণ। ভূষণ বানানের শুদ্ধ রূপটা হচ্ছে ভূষণ, এটা হচ্ছে ভূষণ বানানের শুদ্ধ রূপ। কথা কি ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? ডান? সবাই ক্লিয়ার? এরপর আমরা দেখব 15 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করব। 15 নম্বর প্রশ্ন কি আছে দেখেন এখানে। 15 নম্বর এখানে আছে হচ্ছে তুমিও কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও। এখানে কি কোন পদ, খুব চমৎকার একটা প্রশ্ন করছে। যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে এবং কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, জবের পরীক্ষায় এই প্রশ্নগুলো ইদানিং আসতেছে, বিশেষ করে ব্যাকরণিক শব্দ শ্রেণী যে আছে এই টপিকটা থেকে প্রশ্ন আসতেছে। এখানে এই যে কিটা যে আছে না, এই কিটা মনে রাখতে হবে, দুইটা কি আছে, একটা কয় দীর্ঘিকার কি আর একটা হচ্ছে কয় হ্রস্বইকার কি। কয় হ্রস্বইকার কি যেটা আছে সেটা একটি অব্যয়, কি বলুন তো, অব্যয়। আর কয় দীর্ঘইকার কি যেটা আছে এটা একটি সর্বনাম, এটা একটা কি সর্বনাম, এটা মাথায় রাখতে হবে। এবার একটু খেয়াল করুন, এই যে সর্বনামটি আছে এটা হচ্ছে কয় দীর্ঘইকার কি, এটা আবার মাঝে মাঝে বিশেষণ হতে পারে। কি হতে পারে? বিশেষণ হতে পারে। আমরা একটু দেখব এখানে কয় হ্রস্বইকার কি আছে, এটা কি বিশেষণ হবে? না। সর্বনাম হবে? না। ক্রিয়া বিশেষণ হবে? না। এটা কি হবে? অব্যয়। এটা কি হবে বলুন তো? অব্যয়। আচ্ছা, চমৎকার, থ্যাংক ইউ। আনসার হবে অব্যয়। অনেকে আনসার করে ফেলছেন, একটু খেয়াল করছেন কিনা আপনারা? সবাই একটু একটু মতামত দিবেন। আমরা এরকম শুধু আনসার কোনটা এইটা আমরা লিখছি না, আমরা কিন্তু বাকি ভুল প্রশ্নগুলো, ভুল অপশনগুলো যে আছে সেগুলোও কারেক্ট করার চেষ্টা করছি। এইভাবে আমরা যদি পুরো ক্লাসটা করি আগামী 2 ঘন্টা যাবত, তাহলে ক্লাসটা আপনাদের জন্য উপকারী হয়ে উঠবে কিনা এটা একটু আমাকে জানাবেন, ঠিক আছে? গুড। আচ্ছা, গুড। দেখেন এই 15 নম্বর প্রশ্ন কি মিস গেছে? বুদ্ধিমান এর বিশেষ্য পদ কি? দেখি কে বলতে পারেন। বুদ্ধিমান এর বিশেষ্য পদ কি? প্রথমে বলে নেই, এই যে কি বানানটা আছে না, এই কি বানানটা ভুল। এখানে কি বানান হবে? দীর্ঘইকার দিয়ে, কারণ এটা একটি সর্বনাম হতে হবে। আচ্ছা, বুদ্ধিমান এর বিশেষ্য মানে নাউন। বিশেষ্য মানে কি বলুন তো? নাউন। মনে রাখতে হবে বুদ্ধিমান এর বিশেষ্য হচ্ছে কি? এর বিশেষ্য কোনটি? বুদ্ধি, বুদ্ধিত্ব, বুদ্ধিমত্তা নাকি বৃদ্ধি? বৃদ্ধি তো বুদ্ধিমান থেকে হইতে পারে না, এটা শব্দই আলাদা। বুদ্ধিত্ব এরকম কোনো শব্দ নেই। এখন প্রশ্ন হচ্ছে বুদ্ধি আর বুদ্ধিমত্তা এই দুটোই কিন্তু নাউন, এটাও নাউন, এটাও নাউন। এখন আমি প্রশ্ন হচ্ছে আমি তার বুদ্ধি দেখে বিস্মিত হয়েছি নাকি বুদ্ধিমত্তা দেখে বিস্মিত হয়েছি? খেয়াল করবেন, এখানে একটা চমৎকার বিষয় মনে রাখবেন সবাই। আমরা একটা শব্দ লিখলাম বুদ্ধি, এটা একটা নাউন। এটা কি বলুন তো? নাউন। ভালো করে বোঝেন বিষয়টা, এই ঝামেলাটায় আমরা প্রায় সবাই পড়ে থাকি। এই যে বুদ্ধি শব্দটা বলছি, এটা একটা নাউন, এটার সাথে মান যুক্ত করে আমরা এটাকে কি বানাবো? অ্যাডজেক্টিভ বা বিশেষণ বানাবো, তাই না? এটা তো কথা। এখন প্রশ্ন হচ্ছে যেহেতু এটাকে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে কার থেকে নিয়ে? বুদ্ধি থেকে নিয়ে। কার থেকে নিয়ে? বুদ্ধি থেকে নিয়ে এটাকে মান যুক্ত করে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। এটা তো নাউনই ছিল। তাহলে এখন যখন শব্দটা বুদ্ধিমান হয়ে যাবে, কি হয়ে যাবে? বুদ্ধিমান হবে, তখন কেন আবার এটার সাথে বুদ্ধিমত্তা তয় তো আকার যুক্ত করতে হবে? দরকার নাই তো। মূল শব্দ তো বুদ্ধি। মূল শব্দ কি বলুন তো এখানে? বুদ্ধি। এটা একটা নাউন আছে, এর সাথে মত্তা যুক্ত করে আবার নাউন বানানো দরকার আছে? না, দরকার নেই। তখন এটা কি হয়ে উঠবে? বাহুল্য দোষ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? বাহুল্য দোষ হয়ে উঠবে। কথা কি ক্লিয়ার? মানে আপনি একটা শব্দ নাউন, এটাকে অ্যাডজেক্টিভ বানানোর জন্য মান যুক্ত করছেন, এটা ঠিক আছে, এটা চলবে। কিন্তু একটা নাউন শব্দকে আবার নাউন বানানোর জন্য অতিরিক্ত প্রত্যয় যুক্ত করবেন, এটা চলবে না। নাউনই তো আছে, তাকে আবার নাউন কেন বানাতে যাবেন আপনি? কথা কি ক্লিয়ার? এটাকে ইংলিশে বলা হয় রিডান্ডেন্সি, আর বাংলা এটাকে আমরা বলি কি? বাহুল্য দোষ। সবাই ক্লিয়ার?
এটা বুঝতে পেরেছেন কিনা? 15 নম্বর চমৎকার একটা প্রশ্ন, এখান থেকে এত বেশি প্রশ্ন আছে। যেমন দেখেন, আমি একটা শব্দ লিখি না, মূল। মূল একটা শব্দ হচ্ছে নাউন। মূল একটা কি বলুন তো? নাউন। এই শব্দের সাথে ইক যুক্ত করলে শব্দটা কি হয়? মৌলিক। আর মৌলিক একটা অ্যাডজেক্টিভ। মৌলিক একটা কি বলুন তো? অ্যাডজেক্টিভ। এটা মূলত নাউন। নাউন মানে হচ্ছে বিশেষ্য। নাউন মানে কি বলুন তো? বিশেষ্য। এটার সাথে ইক যুক্ত করে এটা কি হয়েছে? অ্যাডজেক্টিভ হয়েছে, তাই না? এবার আপনি ভালো করে খেয়াল করেন, নাউন এর সাথে ইক যুক্ত করে কি হয়েছে? অ্যাডজেক্টিভ হয়েছে। এখন এর সাথে যদি আমি আবার ত বা ফলা যুক্ত করি, তখন শব্দটা কি হবে? মৌলিকত্ব। কথা কি ক্লিয়ার? এই মৌলিকত্ব শব্দটা নাউন। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি আবার কেন ত বফলা যুক্ত করতে যাবেন? আপনি যদি পেছনে আসেন তাহলেই তো নাউন পেয়ে যান। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এটার সাথে আবার অতিরিক্ত করে যুক্ত করা যাবে না, বাক্য শব্দ ভুল হবে। ঠিক আছে? সবাই একটু জানাবেন যে বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। সবাই একটু জানাবেন এই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল, বিশেষ করে ইউনিভার্সিটি আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। কারণ ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে প্রায় এই প্রশ্ন করা হচ্ছে এখন, বিশেষ্য বিশেষণ আইডেন্টিফিকেশন, পাশাপাশি বিশেষ্য থেকে বিশেষণের রূপান্তর, বিশেষণ থেকে বিশেষ্যের রূপান্তর। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, গুড, চমৎকার। অনেকে বলেছেন যে থ্যাংক ইউ, বুঝতে পেরেছি, ওয়েল ডান, ওয়েলডান ওয়েলডান। আব্দুল্লাহ নোমান, জি। সবাই বুঝতে পেরেছে কিনা একটু জানাবেন। বিষয়টা আলোচনার মতো। গুড গুড। আচ্ছা, তাহলে আমরা যাব এটা আলোচনা থেকে, এটা বাদ দিলাম। 17 নম্বর প্রশ্ন না? 17 নম্বর, নিচের কোনটি অশুদ্ধ বিশেষ্য? বিশেষ্য কিন্তু অশুদ্ধ বিশেষ্য। সবাই একটু আনসার করবেন দ্রুত। প্রথমটা কি আছে? অপশন ক আছে, গ আছে দারিদ্র, তারপরে আছে একত্র, জবাবদিহি, উৎকর্ষতা। ঠিক আছে? উৎকর্ষতা। অশুদ্ধ বিশেষ্য কোনটি? ঠিক আছে, জবাবদিহি। গুড, চমৎকার। হাতে প্রশ্ন পাওয়ার পরে আপনি যখন কি বলে এটাকে, সব অবুঝদার হয়ে যাবেন। এই জন্যই প্র্যাকটিসগুলোতে প্রচুর মনোযোগ দিতে হবে, প্রচুর মনোযোগ দিতে হবে। এবার খেয়াল করুন 17 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোনটি অশুদ্ধ বিশেষ্য? আই মিন এটা নাউন কিন্তু অশুদ্ধ ব্যবহার। খেয়াল করবেন, একটি বিশেষণ, একটি কি বলুন তো? অ্যাডজেক্টিভ বা বিশেষণ, এর সাথে তয়রা ফলা যুক্ত করলে তখন শব্দটা কি হয়? একত্র। এই একত্র শব্দটা একটি নাউন এবং সঠিক নাউন, এটা কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, জবাবদিহি। জবাবদিহি শব্দটা যে আছে এটার সাথে তা যুক্ত করলে এটা ভুল হইতো। যেহেতু জবাবদিহি কথাটার মধ্যে তা যুক্ত নেই, তার মানে এটাও সঠিক। এই দুটাও সঠিক আনসার আছে, অশুদ্ধ না, শুদ্ধ। দারিদ্র শব্দটা নিয়ে একটি আলোচনা আছে, আমরা এই আলোচনাটা একটু করবো, সবাইকে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, দরিদ্র শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। দরিদ্র একটি কি? অ্যাডজেক্টিভ। দরিদ্র একটি কি? অ্যাডজেক্টিভ। দুটো দরিদ্র লিখলাম, মনে রাখবেন। দরিদ্রর সাথে তা যুক্ত হলে শুধু তা যুক্ত হবে, কোনো সমস্যা নেই। কিন্তু দরিদ্রর সাথে জফলা যদি যুক্ত হয় তাহলে আগের বর্ণে আকার হবে, প্রথম বর্ণে কি হবে? আকার হবে। এর নাম বৃদ্ধি। এর নাম কি? বৃদ্ধি। মনে রাখবেন। তাহলে এটার ক্ষেত্রে ঠিক আছে, দরিদ্রতা, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কিন্তু এইটার ক্ষেত্রে কি হইতে হবে? যেহেতু প্রথম বর্ণে আকার হতে হবে, তাই শব্দটা কি হবে? দারিদ্র। এটা ঠিক আছে, এখন শুদ্ধ। কথা কি ক্লিয়ার? কিন্তু কথা হচ্ছে আপনি একই সাথে দুটো ব্যবহার করতে পারবেন না। দারিদ্রতা এরকম ব্যবহার করা যাবে না। কথা কি ক্লিয়ার? তাহলে এই বানানটা যে আছে, এই বানানটা শুদ্ধ আছে, কিন্তু এটা কি ঠিক আছে? না। মনে রাখবেন, মূল শব্দ হচ্ছে উন্নতি বা উন্নয়ন। ঠিক আছে? উন্নয়ন, ঠিক আছে, অথবা উন্নত। এই উন্নত শব্দটা যে আছে না, এইটার একটা নাউন হচ্ছে উৎকর্ষ। নাউন কি বলুন তো? উৎকর্ষ। এটাই একটা নাউন। এটার সাথে আবার তা যুক্ত করার দরকার নেই, কারণ তা যুক্ত করলে নাউনই হবে। একটা নাউন আছে, তা যুক্ত করে আবার নাউন করতে যাওয়াটা একটি রিডান্ডেন্সি। এটা কি বলুন তো? রিডান্ডেন্সি।
এটা করা যাবে না, এটাকে বলা হয় বাহুল্য দোষ। এটাকে কি বলা হয় বলুন তো? বাহুল্য দোষ। গুড। হ্যাঁ, এই দুটা ব্যবহার করতে হবে, দরিদ্রতা অথবা দারিদ্র, এর বাহিরে ব্যবহার করা যাবে না। 18 নম্বর প্রশ্ন আমরা একটু দেখব। মা শিশুকে কি করছেন? চাঁদ দেখাচ্ছে। এখানে মা কোন কর্তা? দেখি কে বলতে পারবেন মা কোন কর্তা? মনে রাখবেন দুটো কর্তা আছে, একটা হচ্ছে প্রযোজক কর্তা, প্রযোজক, আরেকটা হচ্ছে প্রযোজ্য কর্তা। এই দুটো বিষয় একটু আমাদেরকে মাথা দিতে হবে। প্রযোজক কর্তাকে যে কাজ করায়, যে কাজ করায় সে হচ্ছে প্রযোজক। ভালো করে বুঝেন, যাকে দিয়ে করায় সে হচ্ছে প্রযোজ্য, যাকে দিয়ে করায় সে কি বলুন তো? প্রযোজ্য। দুটো বিষয় ক্লিয়ার? যে কাজ করায় সে প্রযোজক, আর যাকে দিয়ে করায় সে হচ্ছে প্রযোজ্য কর্তা। দুগুলোই কি হবে বলুন তো? দুটাতেই হবে কর্তা, প্রযোজক কর্তা, আর একটা হচ্ছে কি? প্রযোজ্য কর্তা। ডান? সবাই বুঝতে পেরেছেন বিষয়টা? এবার আপনি একটু খেয়াল করুন তো, মা শিশুকে চাঁদ দেখায়, মা কাজটা করে নাকি মা কাজটা করায়? অবশ্যই এখানে মা কাজটা করায়। যে কাজটা করায় সে যেন কি কর্তা বলেছিলাম? প্রযোজক কর্তা। এখানে তাহলে বলুন তো প্রযোজক কর্তা কোনটা আছে? গ। এটা হবে কারেক্ট আনসার। অনেকে আনসার করে ফেলেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েল ডান, মাশাআল্লাহ। মা হবে প্রযোজক কর্তা, অনেকে আনসার করেছেন। 19 নাম্বার প্রশ্ন, পৃথিবী শব্দের বিশেষণ কোনটি? বিশেষণ, এবার একটু মনে রাখতে হবে, আমরা কোনো শব্দের বিশেষণ, বেসড বিশেষণ মানে শব্দটা গঠনগতভাবে বিশেষণ, এরকম যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে সেই শব্দটাকে একটা নাউনের পূর্বে ব্যবহার করা যাবে। যদি একটা নাউনের পূর্বে ব্যবহার করা যায় তাহলে সেটা কি? বিশেষণ। আর যদি ব্যবহার করা না যায় তাহলে সেটা বিশেষণ না। আমার কথা বুঝতে পেরেছেন? কোনো একটা নাউনের পূর্বে যদি ব্যবহার করা যায় তবে বিশেষণ, আর যদি ব্যবহার করা না যায় তবে বিশেষণ না। এবার একটু আমরা আলোচনায় আসি। দেখুন, আমি একটা শব্দ লিখলাম হচ্ছে কাজ, একটা শব্দ লিখলাম। বলুন তো আমরা পৃথ্বী কাজ, এটা কি বলা যায়? বা পৃথিবী কাজ বলা যায়? আমি বললাম পার্থিব কাজ, এটা কি বলা যায় বলুন তো? পার্থিব কাজ। আমি বললাম জগৎ কাজ, বলুন তো এটা বলা যায় কিনা? ব্যবহারটা খেয়াল করেন। বসুন্ধরা কাজ, এটা কি বলা যায়? খেয়াল করছেন? এটাও বলা যায় না, এটাও বলা যায়, এটাও বলা যায় না, কিন্তু পার্থিব কাজ এটা কি বলা যায় কিনা? এই কাজ একটা নাউন, নাউনের পূর্বে যাকে ব্যবহার করা গেছে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। বিষয়টা ভালো করে বুঝে নেন, নাউনের পূর্বে যাকে ব্যবহার করা গেছে সে হবে কি? অ্যাডজেক্টিভ। গুড, পার্থিব, ওয়েল ডান, ওয়েল ডান। অনেকে আনসার করে ফেলেছেন। আমি দেখব পরের প্রশ্নের আনসারটা কারা করতে পারেন। 20 কি আছে? অপরিবর্তনীয় শব্দকে কি বলে? দেখবো কারা কারা বলতে পারেন। অপরিবর্তনীয় শব্দ বলতে এখানে মূলত শুধু শব্দকে বুঝাইছে এরকম না, পদ। অপরিবর্তনীয় শব্দকে বা অপরিবর্তনীয় পদকে কি পদ বলে, এটা হচ্ছে মূল কথা। কি বলে মানে বই, কি পদ বলে। দেখবো আমরা কারা কারা এটা আনসার করতে পারছেন। অনুক্ত ক্রিয়াপদ, তারপরে বিশেষ্য পদ, অব্যয় পদ, ক্রিয়াপদ, সর্বনাম পদ। অপরিবর্তনীয় শব্দকে বা পদকে কি পদ বলে? দেখি কারা কারা বলতে পারেন। মনে রাখবেন অপরিবর্তনীয় সব মানে হচ্ছে স্থান বা কাল ভেদে, স্থান বা কাল ভেদে যেই শব্দের কোনো পরিবর্তন হয় না, কখনোই পরিবর্তন হয় না। আপনি খেয়াল করবেন, এবং কখনোই আপনি পরিবর্তন করে এটা কোনো ভিন্ন রূপ দেখেন নাই, এবং সারা জীবন এবং এই রূপেই দেখছেন। আর এই শব্দটাকে সারা জীবন আপনি কিভাবে দেখছেন? আর এভাবে দেখছেন। ও, এই শব্দটাকে আপনি সারা জীবন ওই দেখছেন। অথবা অথবা এই শব্দটাকে আপনি সারা জীবন অথবাই দেখছেন। এটাকে কিছুতেই পরিবর্তিত কোনো রূপে দেখেন নাই, যেমন আছে তেমনই। এগুলোর কোনো পরিবর্তন হয় না, তাই এগুলোকে কি বলা হয় বলুন তো? অব্যয়। কি বলা হয়? অব্যয়। আনসার কারেক্ট কোনটা? অব্যয়। গুড। দেখবো প্রশ্নের আনসারটা কে কারেক্ট করেছে প্রথম। গুড, চমৎকার, গুড। আমরা 1 ঘন্টা হতে চললো ক্লাসটা করছি, আমরা আরো 1 ঘন্টার বেশি ক্লাসটা করব। সংখ্যাবাচক বিশেষণের উদাহরণ কোনটি? দেখব কে কে পারেন এটা। সংখ্যাবাচক বিশেষণ মনে রাখবেন,
দশম শ্রেণী, এখানে দশম শ্রেণী শব্দটার ক্রম বা ধারা বোঝায়, তাই এটা হবে হচ্ছে ক্রমবাচক। কি বাচক? ক্রমবাচক। আচ্ছা, 1 কেজি, এটা চাল যে আছে না, 1 কেজি চাল, এটা হচ্ছে পরিমাণ বুঝায়। পরিমাণ বুঝায় যে চালের পরিমাণ কতটুকু, সংখ্যা না। সিকি পথ, সিকি পথ হচ্ছে ভগ্নাংশ। সিকি পথ মানে কি বলুন তো? ভগ্নাংশ বুঝায়। 7 দিন, এটা দিনের সংখ্যা বোঝায়। মনে থাকবে? সবগুলো প্রশ্ন, সবগুলো অপশন ক্লিয়ার, সবগুলো অপশন ক্লিয়ার। আচ্ছা, 7 দিন, ওয়েল ডান। অনেকই পার্সেন্ট দেখতে পাচ্ছি। মিছিলটি সামনে এগিয়ে যায়, বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে? দেখবো, একটু খেয়াল করুন। আগে আমাকে বলেন এখানে ক্রিয়া বিশেষণ কোন পদটা, কোন পদটি ক্রিয়া বিশেষণ? মিছিলটি সামনে এগিয়ে যায়, কে এগিয়ে যায়? মিছিল নিজে এগিয়ে যায়, তাই মিছিল হচ্ছে বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে সে হচ্ছে নাউন, সে কি নাউন, তাই না? এগিয়ে যায় এইটুকু হচ্ছে কি ক্রিয়া। তাহলে একটু খেয়াল করে, আমরা তো পেয়ে গেলাম এটা হচ্ছে ক্রিয়া আর এটা হচ্ছে কি বিশেষ্য। ক্রিয়া আর এটা কি বিশেষ্য। বাকি আছে কি সামনে, এই সামনেটা হবে বিশেষণ। কার বিশেষণ? ক্রিয়া বিশেষণ। এখন প্রশ্ন হচ্ছে এটা কি ধরনের ক্রিয়া বিশেষণ? খুবই চমৎকার প্রশ্ন। ক্রিয়া বিশেষণ 5 প্রকার, ঠিক আছে? স্থানবাচক, কালবাচক, নেতিবাচক, পদানু, আর এটা হচ্ছে কি ধরনবাচক। তাহলে একটু খেয়াল করবেন, সামনে এই শব্দটা দ্বারা কি কাল বোঝায়? না, তাহলে এটা কালবাচক না। সামনে এটা দ্বারা স্থান বোঝায় কিনা বলেন না? অবশ্যই স্থান বোঝায়। সামনে একটা স্থান, আমার সামনে এসে দাঁড়িয়ে, তার মানে সে একটা স্থানে দাঁড়িয়ে আছে। তাহলে আনসার কি হবে? এটা হবে আনসার যে সামনে একটি স্থানবাচক ক্রিয়া বিশেষণ। পদানু বলা যাবে না, গুণবাচক ক্রিয়া বিশেষণ বলা যাবে না। আর গুণবাচক ক্রিয়া বিশেষণ আসলে নাই, গুণবাচক ক্রিয়া বিশেষণ নেই। আচ্ছা, গুড, চমৎকার। ক্লাসে এখনো যারা আছেন তাদের সবার কাছে আরেকবার আমি 2 মিনিট একটু টাইম নেব পরের প্রশ্ন যাওয়ার আগে, 23 নম্বর প্রশ্ন যাওয়ার আগে। সেটা হচ্ছে সবাই আরেকবার নিজের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করবেন। সবাই দ্রুত নিজের টাইম লাইনে ক্লাসটা আরেকবার শেয়ার করতে হবে সবাইকে। ওয়েল ডান। দেখবো যারা শেয়ার করছেন সবাই লিখবেন, শেয়ার করে লিখবেন ডান। শেয়ার করে কি লিখবেন? ডান লিখবেন, ডান। দ্রুত লেখেন। সামনে স্থানবাচক ক্রিয়া বিশেষণ, গুড, চমৎকার, ওয়েল ডান, ওয়েল ডান। সবাই একটু ডান লিখবেন, আমি দেখবো কারা কারা ডান করছেন। শেয়ার করবেন নিজের টাইমলাইনে, কে কতবার শেয়ার করছেন সেটাও বলবেন, পাশাপাশি নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে আসেন। আমি প্রথমে দেখব, আগেই শেয়ার করেছি, মৌমিতা আচার্য বলেছেন, থ্যাংক ইউ মৌমিতা আচার্য, আরেকবার শেয়ার করে দেন। তাইরান আহমেদ, তাইরান না তৈরন আহমেদ, ও লিখছে, ও বলেছে শেয়ার ডান। মাইশা বলেছে শেয়ার ডান। আব্দুর রহমান আবদুল্লাহ বলেছে শেয়ার ডান। মেহেক খান বলেছে শেয়ার ডান। আমরা একটু শেয়ার করাবো এখন, ক্লাসটা শেয়ার করাবো। ক্লাসটা আরও 1 ঘন্টা চলবে, যারা ক্লাসে আসবে সবাই উপকৃত হবে ক্লাসে ইনশাআল্লাহ। আচ্ছা, একজন বলেছে শেয়ার করেছি, সৈয়দ নূর আহমেদ। ফাহিমা জাহান আখি বলেছে শেয়ার করেছি। আচ্ছা, এমন সহজ প্রশ্ন যদি পরীক্ষা থাকতো, নসীন তাবাসুম, এগুলো সহজ মনে হচ্ছে তোমার কাছে? ও বাহ, মাশাআল্লাহ। তাহলে তো তুমি ব্যাপক পারো। পরীক্ষার হলে পৃথিবীর সবচেয়ে সহজতম প্রশ্ন পরীক্ষার হলে কঠিন হয়ে যায়, এটা মাথায় রাখবা। এবং আমরা যতগুলো প্রশ্ন আনসার করছি তার 99% প্রশ্নে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। আচ্ছা, ওয়েল ডান কেন ভাই? ডান করতে হবে, শেয়ার করছো যে ডান, ঠিক আছে? সবাই একটু শেয়ার করবেন। ফ্রেন্ডদের মেনশন দিছে, গুড। কই মেনশন দিচ্ছেন? আহমেদ তাসরিমা মেনশন দিল তো আমি দেখবো আপনি যে মেনশন করেছেন, গুড, চমৎকার। ক্লাসটা আরও প্রায় ঘন্টা খানিকের বেশি চলবে, তাই চাই অবশ্যই সবাই ক্লাসে অ্যাটেন্ড থাকেন, ঠিক আছে? আচ্ছা, গুড। পরের প্রশ্ন যাবো, 23 নম্বর প্রশ্ন। কোনটি বিশেষণজাত বিশেষ্যের উদাহরণ? বিশেষণজাত বিশেষ্যের মানে হচ্ছে মূল শব্দটা বিশেষণ ছিল, তার থেকে নাউন বানানো হয়েছে। অ্যাডজেক্টিভ থেকে নাউন বানানো হয়েছে কোন শব্দটা? এখানে অ্যাডজেক্টিভ থেকে নাউন বানানো হয়েছে কোন শব্দে? এবার একটু খেয়াল করুন, বঙ্গ ভাষা দুইটাই নাউন, কোনো ইয়ে নাই। অসুস্থ, খেয়াল করুন, অসুস্থ শব্দটা যে আছে এটা একটা অ্যাডজেক্টিভ নিজেই আছে। এবার একটু খেয়াল করতে হবে, এখানে শব্দটা যে আছে
সাথে পাচে, এটা একটা বিশেষণ। এটা একটা কি বলুন না, বিশেষণ। মূল শব্দটা ছিল ঘন, আমি বললাম ঘন কাশবন, ঘন কাশবন। এখানে ঘনটা কি একটা বিশেষণ, অ্যাডজেক্টিভ। এখানে তয় বফলা যুক্ত হয়ে শব্দটা হয়ে গেছে নাউন। তাহলে বিশেষণ যে আছে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভ নাউন হয়েছে কোথায়, এই গয়ে। আনসার কি, গ। গুড, চমৎকার, ওয়েল ডান। রেখা রহমান, তোমার কথা বলে দিয়েছি, তুমি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো। আমরা কোথায় দেখব, এত মেঘ হলো তবু বৃষ্টি হলো না, এই বাক্যে তবু কোন ধরনের যোজক, দেখি কারা কারা বলতে পারে। এত মেঘ হলো, মনে রাখতে হবে যোজক যে আছে না, বিকল্প যোজক একটা আছে আর একটা বিরোধ যোজক আছে। এটার মধ্যে পার্থক্য কি? বিকল্প মানে হচ্ছে, একটু খেয়াল করবেন, বিকল্প মানে হচ্ছে অল্টারনেটিভ হওয়া, ঠিক না, একটা না একটা করা। আমি বললাম রাজু অথবা মিনা রান্না করে। এবার আপনি বলুন তো, রান্না কে করে, রাজু না মিনা? অবশ্যই রাজু অথবা মিনা, দুজন থেকে একজনে অবশ্যই কাজটা করতে হবে। অথবা ইশার পরে কি করছে, হয় রাজু নয় মিনা, দুজনের একজনকে বুঝিয়েছেন। বিরোধে ঝামেলা কি জানেন, এখানে কিন্তু এরকমটা বুঝায় না। এখানে এরকমটা না বুঝিয়ে কি বুঝায়, এখানে হচ্ছে মূল যে ক্রিয়াটা, সেই ক্রিয়ার ভাবটাকে সংকুচিত করে, অর্থাৎ ক্রিয়ায় যা হওয়ার কথা ছিল তা হয় নাই। যেমন দেখেন, এত মেঘ হলো তবু বৃষ্টি হলো না। বলেন মেঘ হলো, এই কাজ দ্বারা বৃষ্টি হওয়াটা মোটামুটি আবশ্যক ছিল কিনা? মেঘ হয়েছে, মেঘ হওয়া মানে তো বৃষ্টি হবে, কিন্তু সেই বৃষ্টি হয় নাই। তাহলে বলুন তো, মেঘ হওয়ার যে কাজ, সেটা কি পুরোপুরি ঠিক আছে না সংকুচিত হয়ে গেছে? মেঘ হওয়া এই ক্রিয়া যে আছে, সেই ক্রিয়ার ভাবটা কি পুরোপুরি ঠিক আছে না সংকুচিত হয়ে গেছে? সংকুচিত হয়ে গেছে। আমি বিয়ে বাড়ি যাবো কিন্তু খাবো না, বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্য কি, খাওয়া। কথা কি বুঝতে পেরেছেন? আমি বিশ্ববিদ্যালয়ে যাব কিন্তু পড়বো না, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্য কি, পড়া। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব কিন্তু পড়বো না, ভর্তি হওয়ার উদ্দেশ্য কি, পড়া। না পড়লে আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হবে, কিন্তু কাজটা বা উদ্দেশ্যটা পরিপূর্ণ পারফেক্ট হবে না। যার কারণে এই বাক্যে যে তবুটা আছে, এই যে তবু বা তবে, এগুলো এসে ক্রিয়ার ভাবটাই কি করবে, সংকুচিত করবে। উপভোগ শব্দের উপসর্গের দোতনা অর্থ কোনটি? এবার একটু খেয়াল করি। দোতনা মানে হচ্ছে পরিবর্তিত অর্থ। দোতনা মানে কি বলুন তো, পরিবর্তিত অর্থ। পরিবর্তিত অর্থই মানে কি, দোতনা। এই কথাটা সবাইকে মাথায় রাখতে হবে। দোতনা শব্দটি হচ্ছে উপভোগ শব্দটা যে আছে, এর মধ্যে এর পরিবর্তিত অর্থটা কি দিয়েছেন। মূল শব্দটা হচ্ছে ভোগ। উপভোগ মানে কি, আমরা একটু খেয়াল করবো, একটু খেয়াল করবো, অনুরূপ একই রকম ভোগ করার নাম কি উপভোগ? না, খেয়াল করতে হবে। অধিক ভোগ করার নাম কি উপভোগ? না, এটা অতিরিক্ত ভোগ, ঠিক আছে, উপভোগ না, ঠিক আছে। বাকি আছে সম্যক, আর একটা হচ্ছে পুরোপুরি। পুরোপুরি শব্দটা কিন্তু এখানে চলে না। কেন? কোনো জিনিস আমি যখন ভোগ করছি, আমি বললাম তুমি এটা ভোগ করো, উপভোগ করো। ভোগ করো দ্বারাও যা বুঝায়, উপভোগ করো দ্বারাও তাই বুঝায়। ভোগ করো বললেই তো আমরা পুরোপুরি ভোগ বুঝি। বাকি আছে কি বলুন তো, সম্যক। এখানে প্রশ্ন হচ্ছে সম্যক শব্দটা আসলে কিভাবে এটার অর্থ দেয়, এটা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়। উপসর্গটা যে আছে, ভোগ শব্দটা বলতে আমরা যা বুঝি, ওইটাকে আরও কিছুটা পারিপার্শ্বিক অবস্থা সহ, পরিপূর্ণতা সহ যেটাকে ভোগ করা হয়, সেটাকে বলা হয় উপভোগ। তাহলে এই জিনিসটাকে আমরা কি অর্থে ব্যবহার করি, সম্যক। সম্যক মানে হচ্ছে পারিপার্শ্বিকতা নিয়ে, সব কিছু নিয়ে ভোগ করা, সব কিছু নিয়ে কোনো কাজ করার নাম সেটা কি, সম্যক ধারণা। আমরা বলি না, আমরা বললাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্বন্ধে আমাদের সম্যক ধারণা আছে। সম্যক ধারণা মানে কি, এটার যতটুকু ধারণা থাকা দরকার তার আশেপাশের সব কিছু সহ ধারণা আছে। ঠিক একই রকম উপভোগ মানে ভোগ শব্দটা যে আছে, এর পরিপূর্ণটা ভোগ করা। আচ্ছা, তাহলে আনসারটা কি হবে, সম্যকটা দিয়ে কি বোঝায় সবাই আশা করি বুঝতে পেরেছেন। উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? দেখব কে বলতে পারেন। উপমিত কর্মধারায় সমাস, মনে রাখেন দুইটা কথা, একটা হচ্ছে উপমান, হ্যাঁ, আর একটা হচ্ছে উপমিত। তাহলে আমরা কোনটা কাকে বলবো আমরা একটু দেখব। উপমান এটা হচ্ছে হতে পারে,
আরেকটা হচ্ছে উপমান, উপমিত, এটা হচ্ছে হতে পারে না। তাহলে কয়টা কথা দাঁড়ালো? দুইটা কথা। কি হইতে পারে? প্রথমটা দ্বিতীয়টা হতে পারে কিনা দেখেন। আমি বললাম উপমান, দেখেন এখানে কয়েকটা বিষয় আছে। উপমিত কর্মদ্বারা সমাসের উদাহরণ করে, তাই না? আচ্ছা, বিষাদ সিন্ধু আছে, এখানে শশব্যস্ত আছে। এই দুটো বিষয়ের মধ্যে তুলনা থাকবে। কি থাকবে? তুলনা। দেখেন হচ্ছে দুঃখ, বিষাদ মানে কি বলুন তো? দুঃখ। সিন্ধু মানে হচ্ছে সাগর। এই দুঃখ রূপ সাগর অথবা সাগর রূপ দুঃখ, এটাকে আমরা যেখানে এখানে যেহেতু রূপ আছে, তাই এটাও কি হবে? রূপক কর্মধারার সমাস হবে। এটাও রূপক, এটাও রূপক। হাত ঘড়ি, এর মানে হচ্ছে হাতে পরার ঘড়ি। হাতের ঘড়ি না, হাতে পরার ঘড়ি, তাই না? এই যে হাতে পরার ঘড়ি পরপদ প্রাধান্য পেয়েছে এবং মধ্যপদ লোপ পেয়েছে পরার বা পরিধান করার, এই জন্য এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারার সমাস। এটা উপমানও না, উপমিত না। কিন্তু চাঁদ মুখ হতে পারে না, চাঁদকে মুখের সাথে তুলনা করা হয়েছে। চাঁদ মুখ হতে পারে না, কিন্তু চন্দ্র উজ্জ্বল হতে পারে। গুড, সবাই লিখছেন? ওয়েল, আমরা লিখি কালো হতে পারে, হতে পারে। কাজল কি কেশ হতে পারে? হতে পারে না, তার মানে এটা উপমিত। এবার আপনি বলুন, চন্দ্র কি মুখ হতে পারে? হতে পারে না, তাই এটা উপমিত। কিন্তু চন্দ্র উজ্জ্বল, চন্দ্র উজ্জ্বল হতে পারে, তাই এটা হবে কি? উপমান। ডান। 27 নম্বর, নিম উপসর্গটি অর্থদূত না হচ্ছেন। বুঝতে পেরেছেন? নিম একটি উপসর্গ, এর অর্থদূত না বা পরিবর্তিত অর্থটা কি, এটা আমরা একটু জানবো। কি অর্থে এটা ব্যবহৃত হয়? আমরা শব্দটা ব্যবহার করি না, নিম রাজি। এর মানে কি বলেন তো? পুরোপুরি রাজি নাকি অর্ধেক রাজি? অবশ্যই অর্ধেক রাজি, নেতিবাচক না। নিম রাজি মানে কিন্তু রাজি না এরকম না, কিছুটা রাজি হয়েছে, আরেকটু পটানি দিলে আরেকটু রাজি হয়ে যাবে, এটা বোঝাচ্ছে। ঠিক আছে? তিক্ত, আসলে রাজি না এরকম, নিচ রাজি না, অর্ধেক রাজি এরকম বুঝাইলে সেটাকে বলা হয় কি? নিম রাজি। তাহলে আনসার কি হবে? আনসার হবে গ। ওয়েল ডান। সবাই ডান? আচ্ছা, ওয়েল ডান, ওয়েল ডান, মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর কি আছে? নিচের কোনটি অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে? একদম চমৎকার একটা প্রশ্ন, ইন্টারমিডিয়েটে সবচেয়ে কমন একটা প্রশ্ন ছিল। অর্থবাচকতা নেই মানে নিজের অর্থ, অর্থবাচকতা মানে কি? নিজের অর্থ নেই, নিজের অর্থ নেই, এর মানে হচ্ছে অর্থবাচকতা নেই। অর্থদ্যোতকতা আছে, এর মানে হচ্ছে অন্যের অর্থ পরিবর্তন করতে পারে, অন্যের অর্থ পরিবর্তন করতে পারে। কথা কি ক্লিয়ার? অন্যের অর্থ পরিবর্তন করতে পারে। ডান, ডান, ডান। আচ্ছা, দেখেন নিচের কোনটির অর্থবাচকতা নেই? সেটা কি? উপসর্গ। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। অনেকে এটা পেরেছেন, থ্যাংক ইউ যারা পারছেন। এরপরে কত নম্বর প্রশ্ন? 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন কি আছে? উপসর্গযুক্ত শব্দ কোনটি? দেখি কে বলতে পারেন এখানে উপসর্গযুক্ত শব্দ কোনটি? আচ্ছা, দেখেন উপসর্গ শব্দের প্রথমে যুক্ত হয় নাকি শেষে যুক্ত হয়? অবশ্যই শব্দের প্রথমে যুক্ত হয়। শব্দের প্রথমে যেহেতু যুক্ত হচ্ছে, আমরা এটাকে আমরা সমাসবদ্ধ শব্দ বলি। পঙ্কে জন্মে যা, তাকে আমরা কি বলি? পঙ্কজ। আচ্ছা, জ্বালাতন, ভালো করে খেয়াল করবেন, জ্বালাটা তো এখানে মূল শব্দ, তাই না? এখানে তো কিছুতেই উপসর্গ থাকতে পারে না, তাহলে এটাও আনসার হবে না, এটাও আনসার হতে পারে না। এখানে একটা শব্দ আছে কদ, আর একটা আছে বেল, আর আছে মাচান। মাচান শব্দটা হচ্ছে আলাদা, পুরো একটা শব্দ, ঠিক আছে? এখানে আনসার কি আছে? কদ যোগ বেল। এই কদ যে আছে এটা একটা উপসর্গ। পারা যাবে ইনশাআল্লাহ? সি, ওয়েল ডান। আচ্ছা, 30 নম্বর প্রশ্ন আনসার করেন। কোনটিতে উপসর্গ উপসর্গটি ভিন্ন দোতনায় উপযুক্ত? ভিন্ন দোতনায়, ভিন্ন দোতনা মানে বুঝতে পারছেন? ভিন্ন অর্থে। সবগুলোতে একই রকম অর্থ দিছে, কোনটাতে ভিন্ন অর্থ, ভিন্ন অর্থ দিয়েছে, ঠিক আছে? অর্থ ভিন্ন কোনটায়? উপনদী, উপদল, উপভাষা, উপবিধি, উপকূল। খেয়াল করবেন,
উপনদী মানে হচ্ছে ক্ষুদ্র নদী, উপভাষা মেন ভাষা থেকে ক্ষুদ্র ভাষা, উপদল মূল দল থেকে ক্ষুদ্র দল, উপবিধি মূল নিয়ম থেকে ক্ষুদ্র যে বিধি বা নিয়ম সেটাকে বলা হয় উপবিধি। তাহলে সবগুলোতে অর্থ কি দাঁড়াইছে এখানে? ক্ষুদ্র। এটুকু ভালো করে মাথায় রাখতে হবে, এটাও ক্ষুদ্র। কিন্তু উপকূল এর মানে হচ্ছে কুলের সমীপে। কুলের কোথায় বলো তো? সমীপে। এই যে কুলের সমীপে কথাটা আছে না, এখানে উপ অর্থটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? সমীপে অর্থে বা সামীপ্য অর্থে। ডান, গুড গুড, চমৎকার, ওয়েল ডান, সবার হয়ে গেছে। 31 নম্বর প্রশ্ন, হা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? হা উপসর্গটি সাধারণত অভাব অর্থে ব্যবহৃত হয়। যেমন আমরা বলি না হা ঘর, হা ভাত, মানে কি? হা ভাত মানে ভাতের অভাব, হা ঘর ঘরের অভাব। ঠিক আছে, হা ভাত ভাতের অভাব, হা ঘর ঘরের অভাব। তাহলে কোনটা হবে আনসার? ও নাম্বার। এগুলো একটাও আনসার হবে না, নিকৃষ্ট অর্থে না, এটার সরাসরি অর্থ হচ্ছে অভাব, অভাব অর্থে ব্যবহৃত হয়। 32 নাম্বার, কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? আমরা একটু দেখব। খাঁটি বাংলা, বাংলা উপসর্গ অ, অঘা, অজ, আ, আনো, আর, অনাসা। একটু খেয়াল করবেন, প্র একটি সংস্কৃত উপসর্গ, অপ একটি সংস্কৃত উপসর্গ, পরা একটি সংস্কৃত উপসর্গ, প্র একটি সংস্কৃত উপসর্গ। সবগুলো সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ, তাই এগুলো বাংলা উপসর্গ না। একটা বাকি আছে, এগুলো আন, অ, অঘা, অজ, আ, আনো, আর, আনসা। এই যে আন 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 যে আছে না, আন কোরা, এর মধ্যে আন উপসর্গটি যে আছে, এই উপসর্গটি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, আর বাকিগুলো সংস্কৃত বা তৎসম। আচ্ছা, 33 নম্বর কি আছে? অনুশীলনে শব্দে, অনুশীলন শব্দে অনু সংস্কৃত উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? দেখেন, অনুটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? আচ্ছা, অনুশীলন মানে কি বলুন তো? কোনো কথাটা বা কোনো কাজটা বারবার, কোনো পড়াটা বারবার পড়ার নাম কি অনুশীলন না? বারবার পড়ার নাম। পশ্চাৎ মানে পেছন, সাদৃশ্য মানে কি একই রকম শীলন করার নাম অনুশীলন না। সঙ্গে সঙ্গে কোনো কাজ করার নাম অনুশীলন না। পৌনপুনিক, পৌনপুনিক মানে হচ্ছে একের পর এক, একের পর এক। সবাই লিখছেন? একের পর এক, এটার নাম হচ্ছে পৌনপুনিক। ডান, একের পর এক পৌনপুনিক অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ অনুশীলন মানে হচ্ছে ধারাবাহিকভাবে কোনো কাজ করা। আশা করি ক্লিয়ার। 34, প্রভাত শব্দটিতে প্র কি হিসেবে ব্যবহৃত হয়? এবার আমরা একটু দেখব প্রভাত শব্দটিতে প্র কি অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, কি হিসেবে ব্যবহৃত হয়? কি হিসেবে? প্র একটি কি, আমরা একটু কিছুক্ষণ আগেই বলছি, প্র একটি উপসর্গ। এটা বিভক্তি না, বিভক্তি শব্দের শেষে যুক্ত হয়, অনুসর্গ শব্দ থেকে আলাদা হয়ে শেষে যুক্ত হয়, আর প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয়। তাহলে এখানে একটাই আছে উপসর্গ যেটা শব্দের প্রথমে যুক্ত হয়, আর প্রোটা এখানে ভাত শব্দের পূর্বে যুক্ত হয়েছে। এই ভাত শব্দের অর্থ হচ্ছে আলো, নট এটা কিন্তু খাবার ভাত, এটা একটা কি বলতো? আলো। ডান ডান। আচ্ছা, তারপরে কি আছে আমরা দেখব। এরপরে আছে হচ্ছে কত নম্বর প্রশ্ন? 36 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উপসর্গজাত শব্দ নয়? এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। কতগুলো শব্দ দিয়ে জিজ্ঞেস করবে কোনটা উপসর্গজাত শব্দ, মানে উপসর্গ দিয়ে গঠিত শব্দ, আর কোনটা উপসর্গ দিয়ে গঠিত শব্দ নয়। এই বিষয়টা কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এখন আমরা দেখব উপদেশ, এর মধ্যে তো উপ একটি উপসর্গ যুক্ত হয়েছে আমরা জানি। অশেষ, এর মধ্যে শেষ শব্দের মধ্যে একটি উপসর্গ যুক্ত হয়েছে। আচ্ছা, ফুরন্ত মূল শব্দের মধ্যে অ একটি উপসর্গ যুক্ত হয়েছে, কিন্তু এখানে মূল শব্দ কি? নীল। নীল তো কোনো উপসর্গ না, নীল হচ্ছে মূল শব্দ। আর এখানে আছে কি? আম্বর, মূল শব্দ নীলাম্বর, নীল শব্দের সাথে কি যুক্ত হয়েছে? আম্বর বা অম্বর মানে আকাশ, নীল আকাশ। আচ্ছা, 37 নম্বর প্রশ্ন, গণ অভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত? চমৎকার প্রশ্ন, খেয়াল করবেন, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। গণ অভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত বা কোন নিয়মে গঠিত হয়েছে? আচ্ছা, ওয়েল ডান। 37 নম্বর প্রশ্ন আনসার করবেন সবাই। 37, প্রকৃতি প্রত্যয়টা বাদ দিতে পারেন, কিন্তু কারকটা বাদ দেওয়াটা রিস্ক হবে, এই জন্য কারক বাদ দিয়ে না, প্রকৃতি প্রত্যয় বাদ দিতে পারেন, সেটা সবার জন্য আশা রইল। আচ্ছা, খেয়াল করতে হবে, আমরা যারা ক্লাসে আসেন সবাই একটু জানাবেন যে আপনারা শিখতে পারছেন কিনা।
নতুন নতুন বিষয়, প্রত্যেকটা প্রশ্ন যে ব্যাখ্যা করে দিচ্ছি, এই ব্যাখ্যাগুলো থেকে নতুন কিছু শেখা যাচ্ছে কিনা একটু সবাই একটু আনসার করবেন দ্রুত। এখানে যে প্রশ্নগুলো ব্যাখ্যা করে দিচ্ছি, নতুন কিছু শেখা যাচ্ছে কিনা। ওয়েল ডান। আমরা লিখলাম হচ্ছে গণ অভ্যুত্থান, এর মানে হচ্ছে গণের অভ্যুত্থান। গণ মানে কি? মানুষ। মানুষের অভ্যুত্থানকেই গণ অভ্যুত্থান বলে। একটু খেয়াল করতে হবে, গণের অভ্যুত্থান, গণের অভ্যুত্থান শব্দটা যখন হবে তখন শব্দটা কি হবে বলুন তো? শব্দটা একটি সমাসবদ্ধ শব্দ হবে। কি হবে? সমাস, প্রত্যয় না। কারণ গণ একটি শব্দ, প্রত্যয় একটি শব্দ, কিছুতে এটাকে আলাদা করে আপনি ইয়ে করতে পারবেন না। তাহলে কি হবে? প্রত্যয় হলে আলাদা একটা অংশ থাকতো যার কোনো অর্থ নেই এবং শব্দের শেষে যুক্ত হয়, সন্ধিজাত শব্দ না। গণযোগ অভ্যুত্থান এরকম হয়নি, তাহলে ভিন্ন হয়ে যেত অর্থটা। উপসর্গ তো এখানে নাই, তাহলে এই তিনটার একটা হবে না, হবে কি শব্দটা? সমাস। 38 নম্বর প্রশ্ন লেখেন। 38 নম্বর, বৈষম্য বিরোধী কোন সমাস দ্বারা গঠিত? আচ্ছা, বৈষম্য বিরোধী, আচ্ছা ওয়েল ডান। আমাদের ইচ্ছা আছে যে আমরা কম করে 150, এটা হচ্ছে আমাদের টার্গেট আছে, 150 না পারলেও আমরা প্রায় চেষ্টা করব 100-র মতো আজকে প্রশ্ন সলভ করতে, যাতে তুমি এখান থেকেই বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো সমাধান করতে পারো। কারণ আমরা একটা প্রশ্ন শুধু শিখছি না, প্রশ্নের পাশাপাশি ওই টপিকটার আলোচনাটাও ব্যাখ্যাটাও কিন্তু আমরা শিখে ফেলতেছি। খেয়াল করো, বৈষম্য বিরোধী এর মানে কি? বৈষম্যের বিরোধী। র বা এর আসছে, র বা এর সাধারণত কি আসছে বলুন তো? র বা এর থাকলে কি হয়? ষষ্ঠী বিভক্তি হয়। কত নম্বর? ষষ্ঠী বিভক্তি মানে কি? ষষ্ঠী তৎপুরুষ সমাস, আর কোনো কথা নেই। আচ্ছা, কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? আমরা জানি দ্বিগু সমাসে পরপদ প্রাধান্য পায় আর সংখ্যা থাকে। কয়টা বিষয় বলছিলাম? 2টা। পরপদ প্রাধান্য পায় আর সংখ্যা থাকে। এবার আপনি বলুন তো, আমরা চৌরাস্তা বলতে কাকে বুঝি? চারকে না রাস্তাকে? অবশ্যই রাস্তাকে বুঝি। আমি বললাম ছেলেটি চৌরাস্তায় দাঁড়িয়ে আছে, চারে দাঁড়ায় আছে নাকি রাস্তায় দাঁড়ায় আছে? অবশ্যই রাস্তায় দাঁড়ায় আছে। পূর্বপদ না পরপদ? পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, আর চৌ একটি সংখ্যা, তার মানে এটা দ্বিগু সমাস, আর বাকিটা দরকার নাই। আমরা খেয়াল করবেন, তে পায়া অনেক বইতে দেয়া আছে তে পায়া একটি দ্বিগু সমাস। ভুল, তে পায়া দ্বিগু সমাস নয়। কেন? কারণ তে পায়া মানে হচ্ছে 3 পায়া আছে যার, সেই টেবিল বা চৌকিকে বুঝায়। টেবিল বা চৌকিকে বুঝায়, নট পায়াকে বুঝায়। 3টা পায়াকে আপনি কিছুতেই তে পায়া বলেন না। 3টা পায়া দ্বারা গঠিত কিছুকে আপনি তে পায়া বলেন। তাহলে এখানে পূর্বপদ না পরপদ না, বহুব্রী। 10 গজি, 10 গজ পরিমাণ যে ঘরের বা শাড়ির, তাকে বলা হয় 10 গজি। এটাও আনসার না, এটাও আনসার না, দ্বিগু সমাস। পঞ্চবট, পঞ্চবট হচ্ছে 5 বটের সমাহার না, 5 বট আছে যার। আচ্ছা, নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ? আমরা একটু সহজে বোঝার জন্য অনেক সময় বলি, যেই সমস্ত শব্দগুলো সাধারণত এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, সেগুলোকে আমরা বলি উপপদ তৎপুরুষ সমাস। কিন্তু এখানে একটা আলোচনা আছে, উপপদ তৎপুরুষ সমাস আসলে কি? আসলে মানে হচ্ছে কৃদন্ত পদের সাথে উপপদের সমাস। কি বলছি কথাটা? কৃদন্ত পদের সাথে উপপদের সমাস। কৃদন্ত পদ কোনটা? কৃত প্রত্যয়যুক্ত শব্দকে কৃদন্ত পদ বলে। কৃত প্রত্যয়যুক্ত শব্দকে কৃদন্ত পদ বলে। ঠিক আছে, সেটা কোনটা? এখানে এক কথায় প্রকাশ কোনটি আছে? প্রিয়ংবদা মানে হচ্ছে প্রিয় বাক্য বলে যে। প্রাণ ভয়, এটা মানে হচ্ছে প্রাণ হারাবার ভয়। এটা একটি মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। ঠিক আছে, সব কি আছে? সব যৌবন। ঠিক আছে, সব যৌবন। আচ্ছা, এই কথাটা মনে ভুল আছে, সযৌবন হবে, যৌবন সহ। আচ্ছা, মুখ ভ্রষ্ট, মুখ হতে ভ্রষ্ট, মুখ হতে ভ্রষ্ট। তাহলে এগুলো একটাও আনসার হবে না, এটা হবে আনসার কি? এটা উপপদ তৎপুরুষ সমাস। কাকে বলে বলছিলাম? এক কথায় প্রকাশ, আপনার মাথায় রাখলেই হবে। ঠিক আছে, প্রিয়ংবদা। আচ্ছা, মানে হচ্ছে প্রিয় বাক্য বলে যে। কোনটি ঈষৎ মানে সামান্য অর্থে ব্যবহৃত হয়েছেন? ঈষৎ বা সামান্য অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা এবার একটু দেখব, নিচের কোনটি ঈষৎ মানে সামান্য অর্থে অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, আরক্তিম। ঠিক আছে, আজীবন মানে হচ্ছে পুরো জীবন। খেয়াল করবেন, আগমন, গমনের বিপরীত, এটা হচ্ছে বিপরীত অর্থ। গমন মানে যাওয়া আর আগমন মানে কি? আসা।
তাহলে এটা বিপরীত অর্থ দিয়েছে, আজীবন, পুরো জীবন। ঠিক আছে, আপদমস্তক, আপাদমস্তক মানে কি, আপদমস্তক। এখানে আটা যে আছে পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত। অলুক নয় অর্থে ব্যবহৃত হয়েছে, কথা কি ক্লিয়ার? কিন্তু আরক্তিম মানে কিছুটা লাল। আরক্তিম মানে কি বলুন তো, ঈষৎ বা কিছুটা লাল, এটা মাথায় রাখতে হবে। ঈষৎ রক্তিম এর মানে কি, রক্তিম মানে কিছুটা লাল। ডান, ওয়েল ডান। গৃহান্তর এটা কোন সমাস? আমরা জানি শব্দ যদি অন্তর থাকে এবং মাত্র থাকে তাহলে সেটা কি সমাস হবে? সেটা নিত্য সমাস। আর কোন কথা দরকার আছে? তাহলে এখানে অন্তর আছে, এটা নিত্য সমাস হবে, আর কিছু চিন্তাই করবা না। 43 নাম্বার, হাতাহাতি কোন সমাসভুক্ত? হাতে হাতে যে যুদ্ধ, হাতে হাতে যে লড়াই, তাকে আমরা কি বলি? হাতাহাতি। মানে মূল কাজ কিন্তু হাত না, হাতে হাতে যে মারামারিটা হচ্ছে সেটাকে বলা হয় হাতাহাতি। তাহলে এটাকে আমরা বলি সাধারণত বহুব্রীহি সমাস। কি সমাস? বহুব্রীহি। কি ধরনের বহুব্রীহি? এটাকে আমরা বলে থাকি। আচ্ছা, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? ব্যতিহার বহুব্রীহি বলি এটাকে। কি বলা হয় বলুন তো? ব্যতিহার বহুব্রীহি। ক্রিয়ার পারস্পরিকতা, চুলাচুলি, কানাকানি, ঘুষাঘুষি, কিলাকিলি, মারামারি, গুতাগুতি, এগুলো সব কি হবে? এগুলো সব হবে ব্যতিহার বহুব্রীহি সমাস। ডান, ওয়েল ডান, ওয়েল ডান। অনেকেই পেরে ফেলছেন। 44 নাম্বার, যৌবন সূর্য। খেয়াল করতে হবে, যৌবন রূপ সূর্য, ঠিক আছে, কোন ধরনের শব্দ? এটা একটি সমাসবদ্ধ শব্দ এবং এটা কোনটা? খ নাম্বার। এবং এখানে যেহেতু রূপ আছে তার মানে এটা রূপক কর্মধারায় সমাস, কারণ যৌবনকে এখানে সূর্যের মতো উজ্জ্বল, সূর্যের মতো সামর্থ্যবান অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, 45 নাম্বার, কাঁচকলা কোন সমাসের উদাহরণ? মনে রাখতে হবে, কাঁচকলা যে আছে এখানে মূল শব্দ হচ্ছে কাঁচা যে কলা। কাঁচা যে কলা তাকে আমরা কি বলি? কাঁচকলা। আমরা বলুন তো, কাঁচকলা বলতে আমরা বুঝি কাকে? কাঁচাকে নাকি কলাকে? অবশ্যই কলাকে। আমি বললাম বাবা বাজার থেকে কাঁচকলা এনেছে, কাঁচা এনেছে না কলা এনেছে? কলা এনেছে। পূর্বপদ না পরপদ? পরপদ প্রাধান্য পেয়েছে। এবার আপনি বলুন তো, পরপদ প্রাধান্য পেলে সাধারণত 3টা সমাস হয় দ্বিগু তৎপুরুষ কর্মধারায়। এর মধ্যে এটা কি দ্বিগু হতে পারবে না? কেন? সংখ্যা নেই। এর মধ্যে এটা কি হতে পারবে না? আবার তৎপুরুষ হতে পারবে না, কারণ এখানে কোনো বিভক্তি নেই। কাঁচকলা মানে হচ্ছে কাঁচা যে কলা, বিশেষণ আছে কাঁচা, বিশেষণ থাকলে সেটা কর্মধারায় সমাস হয়। আনসার খ, কর্মধারায় সমাস। বহুব্রীহি সমাস বলা যাবে না, দ্বন্দ্ব সমাস বলা যাবে না, অব্যয় উপসর্গ নাই, উপপদ তৎপুরুষ সমাসও বলা যাবে না। ওয়েল ডান, কর্মধারায় সমাস। আচ্ছা, 46 নম্বর প্রশ্ন আমরা দেখব, বেওয়ারিশ কোন সমাসের উদাহরণ? চমৎকার, দেখেন, বে মানে হচ্ছে নেই, নেই ওয়ারিশ যার, তাকে আমরা কি বলেন তো? বেওয়ারিশ। অর্থাৎ যার কোনো ওয়ারিশ নেই, যার কোনো বাবা মা নেই, তাকে আমরা কি বলি বলুন তো? ওয়ারিশ, সম্পত্তির মালিকানা নেই, তাকে আমরা বলি বেওয়ারিশ। সাধারণত বেওয়ারিশ বলতে আমরা ওয়ারিশটাকে বুঝি না, নেইটাকে বুঝি না, বুঝি এমন ব্যক্তিকে যে কোনো ওয়ারিশের মালিক না, যে কোনো বাবার সম্পত্তির মালিক হতে পারে না। এবং এখানে যেহেতু নেই আছে নেতিবাচক অর্থে, তার মানে হচ্ছে নয় বহুব্রীহি সমাস। পূর্বপদ না, পরপদ না, কর্মধারা সমাস বলা যাবে না, কারণ এখানে পূর্বপদ প্রাধান্য পায় নাই, পরপদ প্রাধান্য পায় নাই, তাই দ্বন্দ্বও হবে না, তৎপুরুষ হবে না, দ্বিগু হবে না, কর্মধারাও হবে না। কোনো পদ প্রাধান্য না পেলে সেটা কি সমাস হয়? বহুব্রীহি সমাস। গুড, অনেকে আনসার করছেন, ধন্যবাদ। তারপরে কি আছে? প্রাণ ভয়। এবার আমরা দেখব প্রাণ ভয় এটা কোন সমাস? প্রাণ ভয় মানে হচ্ছে প্রাণ হারাবার ভয়, প্রাণ হারাবার ভয়। দেখেন, এবার একটু বলুন তো, প্রাণ ভয় বলতে আমরা বুঝি কাকে? প্রাণকে না ভয়কে? অবশ্যই ভয়কে বুঝি, ভয়কে বুঝি। পূর্বপদ না পরপদ? পরপদ প্রাধান্য পেয়েছেন, তার মানে এটা দ্বন্দ্ব হতে পারবে না, বহুব্রীহি হতে পারবে না। দ্বন্দ্ব আর বহুব্রীহি আগেই বাদ, ঠিক আছে? হইতে পারে তৎপুরুষ, অব্যয়ভাব হতে পারবে না, কারণ এখানে কোনো কি নেই, উপসর্গ নেই। তাহলে বাকি আছে তৎপুরুষ আর হচ্ছে কর্মধারায়, এই দুটোর মধ্যে একটা হবে। এবার একটু খেয়াল করুন, তৎপুরুষ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে মাঝে একটা হারাবার শব্দ আছে, মধ্যপদ হারাবার। এই হারাবার মধ্যপদটাই হারায় গেছে। মধ্যপদ লোপ পেয়ে যে পরপদ প্রাধান্য পায় তাকে আমরা বলি মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। আনসার কি হবে? আনসার কি হবে?
গুড, চমৎকার, থ্যাংক ইউ। সবাই যে এখনও বসে আছো যে চমৎকার একটি ক্লাস করার জন্য, সবাইকে অনেক 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 শুভকামনা, অনেক ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, আমরা দেখি কতগুলো আজকে করতে পারি ইনশাল্লাহ। 48 নম্বর প্রশ্ন, মানব হৃদয় কোন জাতীয় সমাসবদ্ধ পদ? ঠিক আছে, মানব হৃদয় মানে হচ্ছে মানবের হৃদয়, কথা হয়ে গেল। মানবের হৃদয়, মানুষের হৃদয়কেই তো মানব হৃদয় বলে। পূর্বপদ না পরপদ প্রাধান্য পেয়েছে? আমি বললাম মানব হৃদয় ব্যথিত, ব্যথাটা কে পেয়েছে? মানব না হৃদয়? হৃদয় ব্যথা পেয়েছে। পূর্বপদ না পরপদ? পরপদ প্রাধান্য পেয়েছে। পরপদ প্রাধান্য পেলে কি দ্বন্দ্ব সমাস হয়, বহুব্রী সমাস হয়? দ্বন্দ্বও হবে না, বহুব্রী হবে না। ঠিক আছে, অলুক দ্বন্দ্ব তো এখানে হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, দ্বন্দ্ব তো হবেই না এই জন্য। আচ্ছা, বাকি আসলে ষষ্ঠী আর তৃতীয়া। ঠিক আছে, মানবের দ্বারা হৃদয় নাকি মানবের হৃদয়? র বা এর থাকলে সাধারণত কোন বিভক্তি হয় বলো? র বা এ থাকলে সাধারণত ষষ্ঠী বিভক্তি হয়, তাই এটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ডান। আচ্ছা, ওয়েল ডান। এরপরে আমরা দেখব পরের প্রশ্নটা, দ্বন্দ্ব সমাসবদ্ধ শব্দ কোনটি? দ্বন্দ্ব সমাসবদ্ধ, দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রাধান্য পায়? পূর্বপদ প্লাস পরপদ, উভয় পদে প্রাধান্য পায়, তাই না? এবার একটু খেয়াল করো, মধু মাখা বলতে কি আমরা মধুকে বুঝি না মাখাকে বুঝি? মাখাকে বুঝি। পলান্ন, পল বলতে আমরা পলকে বুঝি, মাংসকে বুঝি না অন্নকে বুঝি? অন্ন, ভাতকে বুঝি। রাজপদ বলতে আমরা পদকে বুঝি। গায়ে হলুদ বলতে আমরা কাউরেই বুঝি না। খেয়াল করছো? তাহলে এখানে পরপদ পরপদ, আর এখানে কোনো পদে প্রাধান্য পায় না। বাকি আছে একটা দম্পতি, এটার ইয়ে হচ্ছে জায়া ও পতি। বিভক্তি ব্যাসবাক্য কি? জায়া ও পতি। জায়াকেও বুঝায়, পতিকেও বুঝায়, স্ত্রীকেও বুঝায়, স্বামীকেও বুঝায়, উভয় পদই প্রাধান্য পেয়েছে। তাই এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। তাহলে এখানে দ্বন্দ্ব সমাস কোনটি? 49। এর পরের প্রশ্ন আমরা একটু দেখব, সাহেব বিবি গোলাম কি সমাস? কে কে আনসার করতে পারে? 50 নম্বর প্রশ্ন। আমি দেখব এই প্রশ্নের আনসার কারা কারা পারে, তাদের নামটা আমি আগে একটু বলতে চাই। ঠিক আছে, 50 নাম্বার লিখে আনসার করতে হবে। 50 লিখে কারা কারা আনসার করেছে দেখি। ওয়েল ডান, সবাই লেখো। আচ্ছা, ওয়েল ডান। গুড, 50 প্রথম আনসার করেছে কে? ও ওয়েল ডান, ওয়েল ডান। 50 প্রথম আনসার করেছে সাহেব বিবি গোলাম। কয়টা পদ আছে? 3টা। দুইয়ের অধিক মিলে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে কি বলা হয় বলো তো? তাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব। ঘ না, মিলনার্থক দ্বন্দ্ব হবে না। ঠিক আছে, বাবা মা মিলনার্থক, ভাই বোন মিলনার্থক, কিন্তু এটা কি হবে? গ, দুইয়ের অধিক পদ মিলে হয়েছে, তাই এটা হবে কি? গ। অনেকে ভুল করছো কেন রে ভাই? আশ্চর্য লাগলো বিষয়টা। সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম, হাত পা নাক মুখ, খেয়াল করো, হাত পা নাক মুখ, এই সব কি হবে? নাক কান গলা, নাক কান গলা। আমরা বলি না এটা চিকিৎসকের নাম? নাক কান গলা চিকিৎসক, হাত পা নাক মুখ, এগুলো সব দুইয়ের অধিক পদ মিলে সমাস হয়েছে, তাই এটা হবে বহুব্রীহি সমাস। ঠিক আছে, এক শেষে দ্বন্দ্ব এটাকে বলা যাবে না। ঠিক আছে, তবে অনেকে এটাকে একশেষে দ্বন্দ্ব আলোচনা করে। আমরা দেখলাম 51 নাম্বার, নিচের কোনটি নয় তৎপুরুষ সমাসের উদাহরণ? নয় তৎপুরুষ সমাস। ঠিক আছে, নয় তৎপুরুষ সমাস কোনটি? যেটা সাধারণত নেতিবাচক হয় এবং ইতিবাচকটার বিপরীত হয়। যেমন দেখেন, অনাচার, নয় আচার। নেতিবাচক মানে কি? নয় বা নেই থাকবে। এবার বলুন তো, নেতিবাচক নয় মানে কি? নেতিবাচক নয় বা নেই থাকবে অথবা নাই থাকবে। ঠিক আছে, যেহেতু অনাচার শব্দটা নেতিবাচক, তার মানে এটা নেতিবাচক তৎপুরুষ সমাস হবে। রাত কানা, রাতে কানা, ঠিক আছে, তৎপুরুষ সমাস। আচ্ছা, ছাড় পোকা, ছাড় পোকা, এটাও তৎপুরুষ সমাস। আচ্ছা, তেলে ভাজা, তেল দ্বারা ভাজা, এটাও তৎপুরুষ সমাস, কিন্তু এটা হচ্ছে কি? নয় তৎপুরুষ সমাস। এটা মাথায় রাখতে হবে। 52 নাম্বার আমরা দেখি, নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয়? দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয়, তার মানে হচ্ছে 3টা থাকবে এখানে এরকম যারা দ্বন্দ্ব সমাসের উদাহরণ, একটা আছে যেটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয়। সেটা কি দেখুন। আচ্ছা, তাল ও তমাল,
তাল তমাল, ঠিক আছে, চালাক চতুর, চালাক ও চতুর, ঠিক আছে, দোয়াত কলম, দোয়াত ও কলম, ঠিক আছে, জমা খরচ, জমা ও খরচ। এবার একটু খেয়াল করতে হবে, এখানে কতগুলো প্রশ্ন আছে যে দোয়াত আর কলম বলতে আমরা কাকে বুঝি? দোয়াত এবং কলম দুটা জিনিসকেই বুঝি, তাই না? দুইটা জিনিস। জমা আর খরচ কটা জিনিস? দুইটা জিনিস, জমা এবং খরচ। আচ্ছা, তাল এবং কি আছে? তমাল। এখানেও কিন্তু দুটা জিনিস আছে, তাল একটা, তমাল একটা। এখানে একটু বিষয়টা খেয়াল করতে হবে, চালাক এবং চতুর, চালাক প্লাস আরেকটা কি আছে? চতুর আছে। এবার তুমি একটু ভালো করে খেয়াল করো তো, চালাক চতুর বলতে আমরা কি দুইটা জিনিসকে বুঝি নাকি একটা জিনিসকেই চালাক চতুর বলি? একটা ব্যক্তিকে বলি না, ছেলেটা চালাক চতুর আছে, চালাকও চতুরও, ব্যক্তি একটা, দুইটার অর্থ প্রাধান্য পায় নাই, চতুর অর্থ প্রাধান্য পেয়েছে এখানে পরপদ, ঠিক আছে? এই ধরনের যখন দুইটা অর্থ প্রাধান্য পাবে, দুইটা দ্বারা একটা অর্থ প্রাধান্য পাবে, সেটাকে আমরা বলি কর্মধারয় সমাস, ঠিক আছে? কি সমাস? কর্মধারয় সমাস। আর বাকি সবগুলো যে আছে, বাকি সবগুলো দ্বন্দ্ব সমাস। পার্থক্যটা বুঝে থাকলে লিখবা হচ্ছে ইয়েস। সবাই ক্লিয়ার? গুড, ওয়েল ডান, ওয়েল ডান। চালাক চতুর, ওয়েল ডান। ঠিক আছে, হ্যাঁ, ফার্স্ট কমেন্ট, ওয়েল ডান। যারা ফার্স্ট কমেন্ট করতে পারো তাদের জন্য আসলে অনেক শুভকামনা। আমরা আরও বেশ কিছু করব, দেখি আমরা কতক্ষণ করতে। তোমাদেরকে আরেকটা মজার বিষয় বলে দিই এখানে, হ্যাঁ, সবাই একটু মাথায় রাখো, ঠিক আছে? অলুক মানে কি বলেছিলাম? বিভক্তি লোপ পাবে না। এর মানে হচ্ছে এইটা যখনই তোমার আসবে অলুক বহুব্রী সমাস, তুমি সব সময় ধরে নিবা। আচ্ছা, এখানে দেখো তো পূর্বত কি আছে? হাতে খড়ি, তাই না? হাতে খড়ি, অকেজো, নয় কেজো, এটা হচ্ছে সংখ্যাবাচক এবং প্রত্যয়ান্ত বহুব্রী, দুটা হতে পারে, সংখ্যাবাচক এবং প্রত্যয়ান্ত। অঘাট, নয় ঘাট, ঠিক আছে, যার, ঠিক আছে, সেটা হচ্ছে নয়। অকেজো, নয় কেজো, এটাও নয়, তাই না? বাকি আছে এটা, বলো তো, হাতে খড়ির মধ্যে মূল শব্দটা কি ছিল? হাত। এর সাথে কি যুক্ত হয়েছে? এ। যেহেতু এ যুক্ত হয়েছে, এই এ একটা বিভক্তি। এখন কথা হচ্ছে, হাতে খড়ি মূল শব্দের মধ্যে এ বিভক্তিটা আছে না লোপ পেয়ে গেছে? অবশ্যই আছে, লোপ পায়নি। বিভক্তি লোপ না পেলে তাকে আমরা অলুক বলি, বিভক্তি লোপ পাবে না। তার মানে আনসার কি হবে? ক। পরে প্রশ্ন উত্তর লিখবা সবাই। 54, চির সুখীর ব্যাস বাক্য কি? সবাই একটু দ্রুত লেখো। গুড, চমৎকার, অনেকে আনসার করে ফেলেছ। চির সুখী মানে হচ্ছে চিরকাল সুখী না, চিরকাল ব্যাপিয়া সুখী। কি বলো তো ভাই? চিরকাল ব্যাপিয়া সুখী। 55 নম্বর আমরা দেখব, কাঁচা মিঠা, যা কাঁচা তাই মিঠা, জিনিস হচ্ছে একটা, তাহলে এটা কি হবে? যা কাঁচা তাই মিঠা। আনসার কি হবে? খ। আনসার খ হবে, যা কাঁচা তাই মিঠা, অর্থাৎ জিনিস একটা যেহেতু, এটাও হবে কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। আচ্ছা, 56 নম্বর, বাক বিতণ্ডা। বাক বিতণ্ডা কাকে বলি আমরা? বাক মানে কি? কথা। বাক বিতণ্ডা মানে হচ্ছে বাক দ্বারা বিতণ্ডা, বাক বা বাক দ্বারা বিতণ্ডা। কথা কি ক্লিয়ার? দ্বারা দেওয়া আছে, তার মানে হচ্ছে তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তি হলে এটা কি হবে? তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। ডান, সবাই ক্লিয়ার? তৃতীয়া বিভক্তি হলে সেটা কি হয়? তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। দুধে ভাতে কোন সমাসের উদাহরণ? দেখি কারা কারা পারেন এটা। দুধে ভাতে কোন সমাসের উদাহরণ? দুধে ভাতে মানে হচ্ছে দুধ ও ভাত, এটা ছিল, তাই না? উভয়টা অর্থ প্রাধান্য পায়,
তাই না? উভয় অর্থ প্রাধান্য পেলে সেটা হবে দ্বন্দ্ব। এবার বলুন তো, মূল শব্দের সাথে বিভক্তি কি ছিল? এ। বিভক্তি কি ছিল? এ। এই বিভক্তি কি লোপ পেয়েছে? না। বিভক্তি লোপ না পায় নাই মানে হচ্ছে কি হবে? অলোক। তার মানে হচ্ছে এটা আনসার অলোক দ্বন্দ্ব, অলোক তৎপুরুষ, মধ্যপদ লোপী এবং অব্যয়ভাব এগুলো বলা যাবে না। মধ্যপদ লোপী হওয়ার জন্য পরপদ প্রাধান্য পাওয়া লাগতো, তৎপুরুষ হওয়ার জন্য পরপদ প্রাধান্য পাওয়া লাগতো, কিন্তু এখানে যেহেতু উভয় পদ প্রাধান্য পেয়েছে তার মানে এটা দ্বন্দ্ব হবে। আর যেহেতু কোনো বিভক্তি লোপ পায়নি তার মানে হচ্ছে অলোক দ্বন্দ্ব হবে। ডান। আচ্ছা, নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাসের উদাহরণ কোনটি? যাকে কোনো পাতের মধ্যে ফেলা যায় না। আচ্ছা দেখো, এখানে পদত্যাগ, পদ হতে ত্যাগ, সুহৃদয়, সু যে হৃদয়, জীবম মৃত, জীবিত হইয়াও মৃত। ঠিক আছে, জীবম মৃত মানে কি? জীবিত হয়েও মৃত। এটা একটু লিখি সবাই, জীবিত হয়েও মৃত। এখানে কথা হচ্ছে এটাও কিন্তু অনেক সময় হয়, কিন্তু কথা হচ্ছে এখানে মূল শব্দটা ছিল হচ্ছে অধম। অদম না, নরাদম না, নরাধম। যদি অধম হইতো তাহলে এটাও কিন্তু নিপাতনে সিদ্ধ বহুব্রী হতো। যেহেতু এটা হয়নি তার মানে জীবম মৃত, জীবিত হয়েও মৃত, এটা নিপাতনে সিদ্ধ, যার কোনো নিয়ম নেই। আচ্ছা 59 নাম্বার, নিচের কোন বাক্যটি শুদ্ধ? চমৎকার, খেয়াল করো, কোন বাক্যটি শুদ্ধ? কলেজ চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ। চলাকালীন, এই কাল আছে না, আবার সময় দেয়া যাবে না, ভুল। চলাকালীন সময় দেয়া যাবে না, ভুল। আচ্ছা, কলেজ চলাকালীন হর্ন বাজানো নিষিদ্ধ, এটা ঠিক আছে। ঠিক আছে, কলেজের সময় হর্ন বাজানো, কলেজের সময় না, কলেজ চলার সময়, চলা শব্দটা এখানে নেই। আচ্ছা, কলেজ চলাকালীন হর্ন বাজানো নিষিদ্ধ। গ নাম্বার আনসার হবে। কোনটা বলো তো? গ নাম্বার আনসার হবে। সবাই লিখছো? ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান। ডান। এরপরে কোনটা আছে বলো তো? এরপরে আছে হচ্ছে দেখো, ইস যদি পাখির পাখা পেতাম। খেয়াল করতে হবে, ইস যদি পাখির পাখা পেতাম বাক্যটি কি? বর্ণনাত্মক, প্রার্থনা সূচক, আবেগ সূচক, নাকি সন্দেহ সূচক? সন্দেহ না, বর্ণনাও না, হয় প্রার্থনা অথবা আবেগ। এটা কি এখানে কোনো আসলে আবেগ প্রকাশ পেয়েছে, নাকি পাখা পেতাম সে পাখাটা চাইছে? ইস পাখির পাতা, যদি পাখির পাতা পাখির পাখা পেতাম, তাহলে একটু খেয়াল করে দেখো তো এটা তার কামনা কিনা। কামনা মানে হবে এটা কি বলো তো? প্রার্থনা সূচক বাক্য। কি বলো? প্রার্থনা সূচক বাক্য। আচ্ছা, তার ধন আছে কিন্তু বিদ্যা নেই, বাক্যটি কোন শ্রেণীর বাক্য? আমরা জানি কিন্তু থাকলে সেটা যৌগিক বাক্য হয়। কি বাক্য হয়? যৌগিক বাক্য। এরকম অনেকগুলো আছে, লেখো সবাই। অথবা, নতুবা, বা, কিংবা। লিখছো? ঠিক আছে। সুতরাং, বটে, কিন্তু, তাই, ফলে, তবে, এগুলো থাকলে সেটা কি বাক্য হয়? এগুলো থাকলে সেই বাক্যটা যৌগিক বাক্য হয়। তার মানে এখানে যেহেতু কিন্তু আছে, এটা কি বাক্য হবে বলো তো? সরল, জটিল, যৌগিক। কোনটা হবে? দ্রুত। গুড, 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 চমৎকার। অনেকে আনসার করে ফেলতেছো, এটা আনসার হবে ঘ, যৌগিক বাক্য। নালিশটা অযৌক্তিক, কোন ধরনের বাক্য? নালিশটা অযৌক্তিক। ঠিক আছে, অস্তিবাচক, এখানে অ আছে, এই অ শব্দের অর্থ নেতিবাচক, কিন্তু অযৌক্তিক শব্দটা নেতিবাচক না, মনে রাখতে হবে। এখানে গঠনগতভাবে জিজ্ঞেস করা হয়েছে, গঠনগতভাবে এই বাক্যটা অস্তিবাচক। ঠিক আছে, প্রশ্ন করা হয় নাই এখানে, অনুজ্ঞা আদেশ করা হয় নাই, নির্দেশও করা হয় নাই, নেতিবাচকও বলা যাবে। নেতিবাচক জালে নালিশটি যৌক্তিক নয়, এরকম নয়, নেই, নাই, এগুলো যদি থাকতো তাহলে সেটা হচ্ছে নেতিবাচক। যেহেতু এগুলো নাই তার মানে এটা নেতিবাচক হবে না, এটা হচ্ছে অস্তিবাচক। অর্থগতভাবে বাক্যটা নেগেটিভ, কিন্তু গঠনগতভাবে বাক্যটা কি? অস্তিবাচক। মনে থাকবে, গঠনগতভাবে এটা ঝামেলা হয় এই কারণেই। দেখো, সত্য কথা না বলে বিপদে পড়েছি, এটি কোন ধরনের বাক্য? আমরা দেখব, সত্য কথা না বলে বিপদে পড়েছি, এটি কোন ধরনের বাক্য? আমাকে খুঁজে বের করতে হবে এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কয়টা। বিপদে পড়েছি, পড়েছ,
আচ্ছা, বিপদে পড়েছো, এই বিপদে পড়া যে আছে এটা হচ্ছে একটা ক্রিয়া, কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া, তাই না? পড়েছো সমাপিকা ক্রিয়া, বিপদ বাদ দিলেও হবে, পড়েছে সমাপিকা ক্রিয়া, ঠিক আছে? আর কর্তা কি? সত্য কথা না বলে বিপদে পড়েছো, তুমি বিপদে পড়েছো, এই তুমি কথাটা হচ্ছে কর্তা বাক্যের মধ্যে, তুমি বিপদে পড়েছো। তার মানে ভালো করে খেয়াল করে দেখো তো, একটা কর্তা একটা সমাপিকা ক্রিয়া। এই বলে যে আছে, বলের স্বাধীরূপ হচ্ছে বলিয়া, এই বলিয়াটা সমাপিকা ক্রিয়া নাকি অসমাপিকা ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কখনোই বাক্য গঠনে ভূমিকা রাখে না, বাক্য গঠনে ভূমিকা রাখে না। তার মানে এটা কি হবে বলো তো? এটা হবে গিয়ে তোমার একটি সরল বাক্য, যেহেতু কর্তা একটা এবং সমাপিকা ক্রিয়া একটা, একটা কর্তা প্লাস সমাপিকা ক্রিয়া, সেই বাক্য কি বাক্য? সেটা হচ্ছে সরল বাক্য। ডান? আচ্ছা, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের কোনো একটি বিভাগে ভর্তি হতে চাই, এটা কি বাক্য দেখি তো? কোন ধরনের বাক্য? যৌগিক, খণ্ডবাক্য, আবেগ বাক্য? আবেগ তো অবশ্যই না, গঠনগতভাবে চাইছে, ঠিক আছে? সরল বাক্য? আচ্ছা, আরেকটু ক্লিয়ার করে দিই, এটা জটিল বাক্য নাম এবং খণ্ডবাক্য নাম, কারণ জটিল বাক্য হলে খণ্ডবাক্য হওয়া লাগবে, এখানে খণ্ডবাক্য না, জটিল বাক্য না। ডান? দেখো, এই যে বাক্যটা যে আছে, এই বাক্যটার মধ্যে আমরা কি দেখব? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এই বাক্যের মধ্যে ক্রিয়াপদকে চাই, আর কোনো ক্রিয়া আছে না। কর্তা কি? আমি, একটা ক্রিয়া একটা কর্তা, সরল বাক্য, আর কিছু চিন্তা করব না, সরল বাক্য। কি বাক্য? সরল। গুড, চমৎকার। অনেকেই, মোহনা আনসার করেছো, মৌমিতা আচার্য আনসার করেছো, মেহেক খান আনসার করেছো, সফওয়ান মায়া আনসার করেছো, মেহজাবিন আক্তার আনসার করেছো, ওয়েল ডান। জান্নাতুল আঞ্জুম আনিসা আনসার করেছো, মাইশা মনি আনসার করেছো, ওয়েল ডান। অনেকেই আনসার করেছো, থ্যাংক ইউ যারা আনসার করেছো, যারা বুঝতে পেরেছো তাদের জন্য অনেক শুভকামনা। ঠিক আছে, আমরা আরও কয়েকটা প্রশ্ন আনসার করব। তুমি যা বলেছো তা আমি বিশ্বাস করি না, কোন ধরনের বাক্য বলো তো? তুমি যা বলেছ, যা তা আছে, যদি এরকম থাকে যা তা, যিনি তিনি, যার তার, যত্র তত্র, যখন তখন, যেখানে সেখানে, যেভাবে সেভাবে, যত তত, এগুলো সব থাকলে সেগুলো জটিল বাক্য, আর কিছু চিন্তা করার দরকার নেই। কি বাক্য? জটিল বাক্য। বাকি সব ভুল, বাকি সব কি? ভুল। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে 66, আকাশ এত মেঘলা যেও নাকো একলা। খেয়াল করো, আকাশ এত মেঘলা যেও নাকো একলা, দুইটা স্বাধীন বাক্যকে একটা কমা দিয়ে যুক্ত করা হয়েছে। যদি এরকম হয় তাহলে সেই বাক্যটা সাধারণত গঠনগতভাবে যৌগিক বাক্য, কিন্তু অর্থগতভাবে সেটা কি বাক্য? ইচ্ছাসূচক বাক্য। তারপরে কি আছে? অনুজ্ঞাসূচক বাক্য। যেও নাকো একলা, যেতে না করছে না, না করলে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, এটা হলো অনুজ্ঞাসূচক বাক্য। সবাই লেখো, আদেশ, নিষেধ, অনুরোধ, আর এটা কি আছে? উপদেশ। এগুলো কি বাক্য হবে? এগুলো সব হবে অনুজ্ঞাসূচক বাক্য। তার মানে এটা একটা অনুজ্ঞাসূচক বাক্য। ডান? আচ্ছা, কি আছে দেখো তো? দোষ স্বীকার করো, তোমাকে শাস্তি দিব না। এই যে বাক্যটা আমরা খেয়াল করো, দোষ স্বীকার করো, এটা একটা স্বাধীন বাক্য, তোমাকে শাস্তি দিব না, এটা একটা স্বাধীন বাক্য। দুইটা স্বাধীন বাক্যকে একটা কমা দিয়ে যুক্ত করা হলে সেটা যৌগিক বাক্য হয়। কি বাক্য হয়? যৌগিক বাক্য। তার মানে এখানে এটা হলো গ, এটা একটি যৌগিক বাক্য। খেয়াল করতে হবে বিষয়টা, এখানে যদি তবে যুক্ত করতো তাহলে এটা যৌগিক বাক্য হতো। দোষ স্বীকার করো তবে তোমাকে শাস্তি দেব না। আর যদি এরকম লেখে, যদি দোষ স্বীকার করো তবে তোমাকে শাস্তি দেব না, তখন এটা জটিল বাক্য। তখন এটা কি বাক্য? জটিল বাক্য। এখনো ক্লাসে 300 জন শিক্ষার্থী আছে, প্রায় 300 জন। ঠিক আছে, আমরা করতে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, কি সাংঘাতিক ব্যাপার! এখানে কি, কোন ধরনের পদ নাকি? আচ্ছা, কি, এটা কি ধরনের বাক্য? সরি, কি সাংঘাতিক ব্যাপার, এটা কি ধরনের বাক্য? প্রশ্নসূচক বাক্য। আচ্ছা, বিবৃতি কখনোই না, প্রশ্নও না, সেটা জানতে চায় নাই। সাংঘাতিক ব্যাপার যেটা আদেশ করছে, আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ না, বাকি আছে বিস্ময়। কি সাংঘাতিক ব্যাপার! এই যে কি সাংঘাতিক কথাটা যে আছে, এটা তারা বিস্ময় বা আশ্চর্য হওয়া প্রকাশ পেয়েছে, তাই এটাকে আমরা কি বলবো? বিস্ময়সূচক বাক্য বলবো। আচ্ছা, কোন শব্দটি অপপ্রয়োগ দুষ্ট নয়, মানে প্রয়োগটা শুদ্ধ, অপপ্রয়োগ দুষ্ট নয়, দুটা নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যায়,
তার মানে কোনটা প্রয়োগ শুদ্ধ, প্রয়োগ কি শুদ্ধ, এই কথাটা ক্লিয়ার হতে হবে। প্রশ্ন কি বুঝাইছে, প্রয়োগ শুদ্ধ কোনটি, ঠিক আছে। তার মানে তিনটা ভুল আছে, একটা শুদ্ধ আছে। নির্দোষী না, শব্দটা হবে নির্দোষ। তুমি এই ক্লাসে সবচেয়ে নির্দোষ, ঠিক আছে। অন্যরা নির্দোষ ছিল, তারপরও 17 বছরে জেল জুলুম খেটেছে। আচ্ছা, দৈন্যতা না, দৈন্য অথবা দীনতা মনে রাখতে হবে, অথবা দীনতা, দৈন্যতা দিলে ভুল। আচ্ছা, শুধুমাত্র দেয়া যাবে না, হয় শুধু নয় মাত্র। উদ্বেল, এটা সঠিক, প্রয়োগ ঠিক আছে। আচ্ছা, সত্য। নিচের কোনটি বাহুল্য দোষে দুষ্ট? বাহুল্য দোষ কি বা কাকে বলে বলো তো? বাহুল্য দোষ হচ্ছে একের অধিকবার যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কি বাহুল্য দোষ। ডান, সবাই কথা কি ক্লিয়ার? পারা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, বাহুল্য দোষ কোনটা আমরা দেখব। নিচের কোন শব্দের বাহুল্য দোষ? আচ্ছা, সকল দেয়া আছে, ছাত্রগণ দেয়া আছে, বলা যাবে? সকল মানেই তো বহুবচন, তাহলে ছাত্রগণ দিয়ে আবার বহুবচন বানানো দরকার আছে? নেই। পাখি সব ঠিক আছে, গরুর শখ ঠিক আছে, শিক্ষক মণ্ডলী ঠিক আছে, কিন্তু সকল দিলে আর ছাত্রের সাথে গণ দেয়া যাবে না। সকল ছাত্রগণ, সকল শিক্ষকগণ, সকল আলেমগণ ভুল। আমরা আরও 5টা প্রশ্ন আনসার করবো, এরপর ইনশাল্লাহ আজকে শেষ করব। যেহেতু অনেক টাইম হয়েছে, অনেক সময় হয়েছে, আমরা ইনশাল্লাহ ক্লাস কন্টিনিউ করছি। নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? এখানে এক, এটা তো প্রয়োগ ঠিক আছে। একক ঠিক আছে, ঠিক আছে। একত্র ঠিক আছে। একত্রিত, আচ্ছা এটা ঠিক নেই, কারণ একত্র করো, একত্রিত করো একই কথা না। একত্র শব্দটা যে আছে এটা একটা নাউন, আবার আচ্ছা, আবার একত্রিত এটাও বলার দরকার নাই, ঠিক আছে। একত্র এটা একটা শব্দ নাউন, এটার সাথে আবার ইত যুক্ত করে একই অর্থ ব্যবহার করার দরকার নেই, এটা ভুল আছে। একত্রিত বলা যাবে না, কিন্তু একাকিত্ব বলা যাবে। আচ্ছা, 72 নাম্বার, নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? অনেকগুলো, বর্তমানে অপপ্রয়োগ এত বেশি আসে পরীক্ষায়, খেয়াল করো। দেখি নিচে এটাই। আচ্ছা, ডায়ালেক্ট এর মানে কি বলো তো? ডায়ালেক্ট সবাই জানো, এই পারিভাষিক শব্দটার অর্থ কি? ডায়ালেক্ট পরিভাষা কোনটি? ডায়ালেক্ট মানে হচ্ছে কোনো ভাষার ভিতরকার ভাষা, ভাষার কোনো ভাষার ভিতরের ভাষা, ঠিক আছে। মাতৃভাষা না, রাষ্ট্রভাষা না, মানব ভাষা না, উপভাষা, এটা কারেক্ট। ডায়ালেক্ট কি বলো তো ভাই? উপভাষা। আমরা আরও 2টা প্রশ্ন পড়ব, তারপরে শেষ করব। ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিশব্দ কোনটি? ট্রান্সপারেন্সি মুক্ততা না, এটা ভুল। ত্রুটিহীন না, সাবলিতা না, স্বাচ্ছন্দ্যতা না, স্বচ্ছতা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, TIB, আমরা এরকম বলি না? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, TIB, ঠিক আছে। ইফতেখারুজ্জামান যেটা মহাসচিব বর্তমানে। আচ্ছা, আগোরা শব্দের অর্থ কি? দেখি কে বলতে পারে। আগোরা, মুদিখানা, পণ্যাগার, তারপর কি আছে পণ্য, মনোরম, মুক্তাঞ্চল, এই দুটার একটাও না, পণ্যও না, ঠিক আছে। পণ্যাগার এবং মুদিখানা দুটার মধ্যে কোনটা আনসার হয়? আগোরা মানে হচ্ছে মুদিখানা, পণ্যাগার নয়। ডান। মোটামুটি 1.25 ঘন্টা ধরে আমরা ক্লাস করতেছি। যারা ক্লাসে এখনও আছো সবার জন্য অনেক শুভকামনা। তোমরা অনেকক্ষণ ছিল। আমরা কি আরও কিছু পড়বো বলো তো? প্রায় 75টা প্রশ্ন পড়েছি, মোটামুটি ব্যাখ্যা সহ সবগুলো প্রশ্ন পড়ার চেষ্টা করেছি। আশা করি যারা ক্লাসে ছিলা সবাই উপকৃত হয়েছো। জানাবা যে ক্লাসটা করে সবাই কতটা উপকৃত হয়েছো এবং কেমন লেগেছে সবার। ডান। আচ্ছা, গুড। হ্যাঁ, পিডিএফটা যারা পিডিএফটা পাও, তারা পেতে চাও, তারা কিন্তু সোহাগ বাংলা পেজে যেতে হবে। সোহাগ বাংলা এই পেজে পিডিএফটা পেয়ে যাবা, সোহাগ বাংলা পেজে পিডিএফটা, ঠিক আছে। জান্নাতুল মা বলেছে এভাবে ভালো প্র্যাকটিস হচ্ছে, এভাবে প্র্যাকটিস করলে আসলে অনেক উপকার হয়, ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আহমেদ তসরিমা, আচ্ছা,
ভাইয়া অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা গুড, থ্যাংক ইউ। অনেক উপকার হয়েছে ব্যাখ্যাগুলো বোঝানোর জন্য, অনেক সুন্দর করে বুঝিয়েছেন। আগোরাম পণ্যাগার দেয়া দেখছি এক জায়গায়, পণ্যাগারও হয়, দুটোই হয় আসলে, মূলত পণ্যাগার এবং মুদি মাল, মূলত পণ্যাগারও হয়, কোনো বললাম তো দুটোই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। পিডিএফটা এই যে এখানে পেয়ে যাবা, সোহাগ বাংলা পেজে পেয়ে যাবা, ঠিক আছে? সবাই আশা করি ভাই অনেক উপকৃত হয়েছে, ধন্যবাদ, অনেক ভালো ছিল ক্লাসটা, থ্যাংক ইউ। যারা ক্লাসে ছিলা, প্রায় 300-র মতো স্টুডেন্ট কন্টিনিউয়াস ক্লাসে ছিলা, সবার জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা সবার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখানে 150টাও এই টাইমের মধ্যে পড়া শেষ করতে পারতাম যদি আমি ব্যাখ্যা না করতাম। আমি এই জন্য ব্যাখ্যা করে প্রত্যেকটা দেখানোর চেষ্টা করেছি, যেন তোমাদের আসলে প্রত্যেকটা মানে প্রশ্ন থেকে তুমি ভিন্ন ভিন্ন জিনিস শিখতে পারো এবং অনেকগুলো বিষয় শিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, কেন পাও না ভাই তৃষ্ণা? তুমি পেয়ে যাবা ইনশাল্লাহ। আগেই আপনার ক্লাস করে 100% ক্লিয়ার ছিলাম, আজকে 200% ক্লিয়ার হলাম, থ্যাংক ইউ, মাশাল্লাহ। সবার জন্য শুভকামনা, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আজকে ক্লাসটা তাহলে শেষ করছি আমরা, হ্যাঁ? আচ্ছা, ক্লাসটা থাকবে, তুমি চাইলে আবার প্রথম থেকে ক্লাসটা করে নিতে পারো যারা ক্লাসটা করনি। শোনো, যাদের পরীক্ষা সি ইউনিটে গত আগামী সপ্তাহে যাদের পরীক্ষা, তারা কিন্তু একটু বিষয় মাথায় রাখবা। তুমি চাইলেই তুমি চাইলেই এখান থেকে ভালো একটা কিছু করতে পারো, চাইলেই ভালো একটা কিছু করতে পারো। তোমার ভালো কিছু করাটা ডিপেন্ড করছে হচ্ছে তোমার ইচ্ছার উপরে। পরীক্ষার হলে মনে রাখবা, যদি তুমি নিশ্চিত হও, মনে করো তুমি একটু আগে যেগুলো করবা, বাংলা প্রশ্ন দাগাবা, আগে 5টা প্রশ্ন কারেক্ট দাগাবা, তোমার আনসার পাস করার মার্ক, পাস মার্ক উঠছে, 5টা বলা যাবে না, সবগুলো ইউনিভার্সিটির জন্য সেম কথা, পাস মার্ক উঠাবা আগে। কি উঠাবা বলো তো? পাস মার্ক। পাস মার্ক করার পরে যদি দেখো একদম টানায় টানায় পাস মার্ক আছে, মনে করো তোমার পাস কততে, 5-এ, তুমি পেয়েছো 7, তখন তুমি অতিরিক্ত 2টা প্রশ্ন দাগাবা, যেগুলো মোটামুটি তুমি আইডিয়া রাখো কিছুটা কনফিউশন আছে, 10% কনফিউশন আছে, সেগুলো দাগাবা। আর যদি তুমি পেয়ে যাও, মনে করো যে মোটামুটি 8 পাচ্ছ বা 9 পাচ্ছ এরকম মনে হচ্ছে, তখন তুমি আর একটু বেশি দাগাবা। তবে তুমি যদি 5 বা 6 পাবা এরকম মনে হচ্ছে, তাহলে কিছুতেই ভুলেও মিডিয়াম পারো এরকম কিছু দাগাবা না। সবাই মাথায় থাকবে বিষয়টা, পাস করাটা মোস্ট ইম্পর্টেন্ট, পাস করাটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমসিকিউগুলোতে আমরা বেশি সমস্যা করি কি জানো? মনে করো তুমি ইংলিশে, তোমার কত দরকার আছে ইংলিশে? ইংলিশে তুমি পাস করবা 10-এ, তুমি যদি 10 বা 11 পাও এরকম মনে হচ্ছে, 10 বা 11 পাবো, তুমি আর কিচ্ছু দাগাবে না, চুপ করে থাকবা। কিন্তু তুমি 12 বা 13 পেলে যদি এরকম মনে হয়, তাহলে আরো 3-4টা দাগাইতে পারো, রিস্ক নিবা, তখন রিস্ক নিবা। কিন্তু পাস করার কাছাকাছি থাকলে রিস্ক নিবা না। আরেকটা বিষয়, মনে করো তুমি পাস করবা না, সাপোজ তোমার আনসার পাস করতে হবে কততে, 10, যে কোনো ইউনিভার্সিটিতে, মাথা রাখবা 10-এ পাস করবা ইংলিশে, 10-এ তুমি পাইছো কত, 7 বা 8, তুমি সব প্রশ্নের উত্তর দাগা দিবা, পারো আর না পারো সব দাগা দিবা, মোটামুটি পারো যেগুলো সেগুলো সব দাগা দিবা, কারণ তুমি তো আগেই জানো ফেল করবা। কোনটায়? ইংলিশে। মনে করো ইংলিশে তুমি এরকম করতা, ইংলিশে এই কাজটা সবাই ভালো করে খেয়াল করবা, ইংলিশে তুমি 10-এ পাস করবা, পাবা কত, 7 বা 8, তুমি করবা কি, ইংলিশ সবগুলো দাগাবা, আবার বাংলা সবগুলো দাগাতে চাও না। যেটা পাস নিশ্চিত সেই জায়গাটা দেখাবে না, যেটা পাস হবার নিশ্চিত হইছো সেই জায়গাটা সব প্রশ্ন দেখা দিবা, কারণ তুমি আগেও ফেল, এমনিতেও ফেল জানতা, যদি লাইগা যায়। বুঝতে পেরেছো? এই জন্য সবাইকে একটু ক্রিটিক্যালি সিস্টেমেটিক্যালি বুঝে বুঝে আনসার করতে হবে, এবং কোনটা কখন আনসার করবো কখন আনসার করবো না এটাও বুঝতে হবে সবাইকে, ঠিক আছে? সবার জন্য অনেক শুভকামনা, বেস্ট অফ লাক, অনেক ভালো হবে এক্সাম, সেই প্রত্যাশা রেখে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।